হ্যালো এভরিওয়ান, বঙ্গ আইটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। কুইক বুকস অনলাইন এটা পৃথিবীর সব থেকে জনপ্রিয় ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার, এবং তারপরে যদি কোনো সফটওয়্যারের অবস্থান থাকে সেটা হচ্ছে জেরো। কারণ জেরো হচ্ছে নিউজিল্যান্ড বেসড একটা সফটওয়্যার। আর আমরা এইটা ডিটেলস জানবো, এবং 20 নাম্বার ব্যাচে আজকে আমাদের জেরোর 1 নাম্বার ক্লাস এবং এই কোর্সের 13 নাম্বার ক্লাস। তা চলেন আমরা শুরুতে জেরো নিয়ে একটু জেনে নিই ডিটেলসে। হোয়াট ইজ জেরো? Xero is a New Zealand-based technology company that provides cloud-based accounting software for small and medium-sized businesses. অর্থাৎ স্মল এবং মিডিয়াম সাইজ বিজনেসের জন্য জেরো হচ্ছে একটা জনপ্রিয় ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার, যেটা নিউজিল্যান্ড বেজ একটা টেকনোলজি কোম্পানির। এটা ঠিক আছে, অর্থাৎ নিউজিল্যান্ড হচ্ছে এদের মানে প্রতিষ্ঠান, অর্থাৎ হেডকোয়ার্টার যেটা। দ্য কোম্পানি হ্যাজ অফিসেস ইন নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া অ্যান্ড ইউনাইটেড কিংডম অ্যান্ড দ্য ইউনাইটেড স্টেটস। তার মানে অস্ট্রেলিয়া বা সরি নিউজিল্যান্ড থেকে হচ্ছে এই প্রতিষ্ঠানটা যাত্রা শুরু করে, কিন্তু তাদের নিউজিল্যান্ডে, অস্ট্রেলিয়া, ইউনাইটেড কিংডম এবং ইউনাইটেড স্টেটস এই 4টা জায়গা পৃথিবীতে তাদের অফিস আছে। এবার এটা ফাউন্ডারকে রড ড্রাডি রড ড্রারি, ঠিক আছে? এটা হচ্ছে ওনার ফাউন্ডার, জেরোর ফাউন্ডার। এখন জেরোর 25 সালের রেভিনিউ কত? 2.1 বিলিয়ন নিউজিল্যান্ড ডলার, ঠিক আছে? NZD, নিউজিল্যান্ড ডলার। এটা 2025 সালের পরিসংখ্যান, এবং এটা ফাউন্ডেড 2006 সালে এটা প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে? এবং এটা নিউজিল্যান্ডে প্রতিষ্ঠিত হয়। নাম্বার অফ এমপ্লয়ি, জেরোর টোটাল এমপ্লয়ি আছে হচ্ছে অফিসিয়াল এমপ্লয়ি 4784 জন, 25 সালের আপডেট অনুযায়ী। কোথাও কোথাও ডাটা দেওয়া আছে 4600, তা 600 700 এখানে আপ ডাউনটা আছে, মতভেদ আছে ডাটা নিয়ে। যাই হোক, তা হালকা কিছু ধরেন 100 150 ডাটা নিয়ে মতভেদ আছে, যাক। এরপরে হেডকোয়ার্টার কোথায়? ওয়েলিংটন, নিউজিল্যান্ড। এটা হেডকোয়ার্টার হচ্ছে নিউজিল্যান্ডের ওয়েলিংটন শহরে। এবার এটা বর্তমানে 2025 সালে অ্যাসেট কত জেরোর? 4.463 বিলিয়ন নিউজিল্যান্ড ডলার, ঠিক আছে, 2025 সালে। এবং একটা জিনিস সব থেকে চমকপ্রদ, সেটা কি? খেয়াল করে দেখেন, ইয়ার টু ইয়ার জেরো 23% রেভিনিউ গ্রোথ। প্রত্যেক ইয়ার ওভার ইয়ারে, প্রত্যেক ইয়ারে তার 23% গ্রোথ হচ্ছে। অর্থাৎ আজকে যদি থাকে এটার গ্রোথ ধরেন 100%, আগামী বছর 123%, তারপরের বছর আরো 23, মানে এটা এভারেজ 23% ইয়ার টু ইয়ার গ্রোথ এটার। তার মানে হাড্ডাহাড্ডি কুইক বুক জেরোর সাথে অনেক জায়গায় আছে হাড্ডাহাড্ডি, ঠিক আছে? এখন কিছু কিছু কারণে জেরো কিন্তু মোস্ট পপুলার, যেমনটা কুইক বুকসের থেকে এটাও কোনো অংশে কম না। এখন এটার আমরা প্রথমে জানবো প্রাইসিং অ্যান্ড প্ল্যান, ঠিক আছে? এটা আমরা ডিটেলস একটু জেনে নিলাম যে কে ফাউন্ডার, কে কোন জায়গার কোম্পানি, রেভিনিউ শেয়ার কত বা রেভিনিউ গ্রোথ কেমন কি দেখি। প্রাইসিং অ্যান্ড প্ল্যান এবার একটু দেখবো। আমরা চলে যাব, এখানে লিখবো জেরো.com। জেরো.com লিখলে আমরা ইন্টার করব। ইন্টার করলে এখান থেকে আমরা জেরোর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসছি, দেখেন। ঠিক আছে, জেরো.com লিখলে আপনি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন। এখন দেখতে পাচ্ছেন এই হচ্ছে এটার ইন্টারফেস, আরো অনেক কিছু দেখার আছে। স্টার্টিং এর থেকে আমরা এখান থেকে একটু দেখি। এখন এখান থেকে আমরা যাব কোথায়? প্রথমে প্রাইসিং এ যাব। প্রাইসিং এ যাব। প্রাইসিং এ যে আমরা একটু দেখবো যে এটা কি কি, মানে প্রাইসিং এ এটার কি কি সুযোগ সুবিধা আছে, বা প্রাইসিংটা কেমন। আপনারা তো জানেন যে এটা মান্থলি সাবস্ক্রিপশন বেস। এখন এটার বর্তমানে 3টা প্যাকেজ অ্যাভেলেবেল আছে: স্টার্টার প্যাকেজ, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম। স্টার্টার যেটা সেটা হচ্ছে $29 মান্থলি, ঠিক আছে? আর স্টার্টার যেটা সেটা হচ্ছে $46, প্রিমিয়াম $69। এখন এখানে দেখেন আহ, কি কি কাজ করতে পারবেন আপনারা একটু নিজ দায়িত্বে এগুলো একটু পড়ে নেবেন। তার মানে এগুলো নিয়ে কথা বললে ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাবে, মূল কাজে আমরা ফোকাস দিতে পারবো না। এই প্ল্যান প্রাইসিং একটু পড়ে নেবেন, এবং কোনটার ভিতরে কি আছে দেখেন, যেগুলো সাপোজ ইন্টার বিল ইন্টার করতে পারবেন। যে স্টার্টার যে প্যাকেজ, এখানে যদি আপনি থাকেন তাহলে মান্থলি 5টা বিল ইন্টার করতে পারবেন, তার মানে লিমিটেশন আছে, ঠিক আছে? তারপরে রিকনসাইল ব্যাংক ট্রানজেকশন, হ্যাঁ 3টাতে আপনি ব্যাংক রিকনসাইল করতে পারবেন। আর সেন্ড ইনভয়েস অ্যান্ড কোডস, এটা হচ্ছে যে 20টার মতো করতে পারবেন। এবার বাল্ক রিকনসাইল ট্রানজেকশন, মানে বাল্ক আকারে রিকনসাইল ট্রানজেকশন করতে পারবেন না। আপনি রিকনসাইল করতে পারবেন কিন্তু বাল্ক আকারে করতে পারবেন না স্টার্টার প্যাকেজে, কিন্তু এই বাকি দুটো প্যাকেজে করতে পারবেন। এবার নিচেও কিন্তু এরকম আরো কিছু বিষয় আছে। আর তিনটা তিনটা অপশন আছে, দেখেন এই তিনটায় লাস্টে যে তিনটা, আমি একটু এখান থেকে দেখাই যে এইখানে 3টা অপশন আছে। যে 3টা কিন্তু কোনো প্যাকেজেই কিন্তু কোনোটার সাথে ফ্রি নাই। যেমন ক্লেম এক্সপেন্স, ট্র্যাক প্রজেক্ট, অ্যানালাইটিক্স প্লাস, এগুলো কিন্তু কুইক বুকসে সবই আছে, সবই আছে।
হয়তো ভিন্ন নামে আছে, ভিন্ন ফাংশন দিয়ে করা যায়। যেমন প্রজেক্ট কিন্তু কুইক বুকসে ওপেন করা যায় শুরুতেই, কিন্তু এখানে কিন্তু প্রজেক্ট করার জন্য আপনার কি করতে হবে দেখেন, তিনটা প্যাকেজেই এই অপশনাল কি $7 পার মান্থ দিতে হবে। এরপরে আছে কি ক্লেম এক্সপেন্স, এক্সপেন্স ক্লেম করার জন্য বা এক্সপেন্স রেকর্ড করার জন্য আলাদাভাবে প্রতি মাসে $4 দিতে হবে সব প্যাকেজে। আবার অ্যানালিটিক্স প্লাস, এটা হচ্ছে সব জায়গায় অপশনাল থাকবে। ঠিক আছে, এখন এগুলো আপনার কেন জানতে হবে? আপনার তো মনে হতে পারে আমরা তো ফ্রিতে শিখবো, হ্যাঁ আমরা ফ্রিতে নিব, কিন্তু কোনো বায়ারকে যদি আপনি সফটওয়্যার নিয়ে দেন কোনটায় কি আছে না আছে, তো যদি বলে আপনাকে কোনো ক্লায়েন্ট যে আমার জেরো সাবস্ক্রিপশন কিভাবে নিতে আমি জানি না, এখন তার কাছে তাকে জিজ্ঞেস করবেন যে ভাই আপনার কোন ধরনের বিজনেস, বিজনেসের নেচার কেমন, আপনার কোন ধরনের মানে মানে ট্রানজাকশন গুলো বেশি হয়, এক্সপেন্স বেশি হয় না বিল বেশি হয়, বা এক্সপেন্স কেমন হয়, বিল কেমন হয় মান্থলি, বা মানে ওভারঅল সবকিছু বুঝে তারপরে প্রজেক্ট বেস কাজ থাকে কিনা, এটা যদি আপনি না দেখেন তাহলে আপনি এই জিনিসগুলো অ্যাপ্লাই করবেন কি করবেন না, বা কোন প্যাকেজে কি পাবে না পাবে এটা তো আপনি জানবেন না। কাজেই আপনার এই প্রাইসিং ধারণা থাকতে হবে। থাকার পরে আপনি আপনার ক্লায়েন্টকে তার জন্য যেটা পারফেক্ট, যে না আপনার স্টার্টার প্যাকেজ নিলে হয় না, আপনি স্ট্যান্ডার্ড নেন, বা আপনার স্ট্যান্ডার্ডও হবে না, আপনার যে কাজ আপনার প্রিমিয়াম প্যাকেজ নিতে হবে, তাহলে এই যে মান্থলি 69 USD দিতে হবে, তাহলে এই থাকবে প্ল্যান। ঠিক আছে, এইভাবে তাকে এইভাবে দেয়ার যে বিষয়টা, এগুলো হচ্ছে প্ল্যান অ্যান্ড প্রাইসিং এ থাকবে। এবার আসি হাউ টু ক্রিয়েট জেরো অ্যাকাউন্ট। জেরো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কুইক বুকসের মতো আমাদের কি লাগবে, নেম, ইমেইল আইডি, ফোন নাম্বার, এবার লোকেশন দেওয়া লাগবে, ধরেন আমরা বাংলাদেশ লোকেশনতে খুলবো, এবং একটা পাসওয়ার্ড। ঠিক আছে, তা আমি ধরেন এখান থেকে প্ল্যান অ্যান্ড প্রাইসিং দেখলাম, এখন হচ্ছে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। তাহলে আপনি কোথায় যাবেন? আবার দেখেন সেই Zero.com, Zero.com-এ আপনি যে আসছিলেন এইখানে গেলাম ফার্স্টেই, Zero.com দিয়ে এই দেখেন এই যে যদি লগ ইন করতে চান, যে আমার আগে কোনো অ্যাকাউন্ট আছে সেইখানে হচ্ছে লগ ইন করবেন, আর ট্রাই জেরো ফর ফ্রি এখানে ক্লিক করে দিবেন। আপনারা কিন্তু এই ভিডিও দেখে জেরো অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন 30 দিনের ফ্রি ট্রায়াল। এখানেও কিন্তু ওই ইনটুইটের মতো একটা ব্যাপার আছে, যে কুইক বুকসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে ইনটুইটে একটা অ্যাকাউন্ট করতে হয়, ওই ইনটুইটের অ্যাকাউন্টটা আজীবন থাকে, কিন্তু ইনটুইটের অ্যাকাউন্টটা দিয়ে আমি কোম্পানি ক্রিয়েট করতে পারি আনলিমিটেড, কিন্তু সেটা 30 দিনের ফ্রি ট্রায়াল থাকে। যে একটা ইনটুইট অ্যাকাউন্ট দিয়ে আপনি বিভিন্ন দেশের বায়ার ভার্সন কোম্পানি ক্রিয়েট করতে পারেন 30 দিনের সে ফ্রি ট্রায়াল কোম্পানি আনলিমিটেড, ওটা কিন্তু কোনো লিমিটেশন নাই। ঠিক এখানেও সেরকম, এই এখন যে অ্যাকাউন্টটা আমরা করব, অ্যাকাউন্টটা দুই দুই ধাপে কিন্তু করতে হয়। এখন যেটা করব সেটা জেরোয় আমরা একটা অ্যাকাউন্ট করব, জেরোতে অ্যাকাউন্ট যেটা আজীবনের জন্য। এরপরে আমরা কি করব, ওই অ্যাকাউন্টের এগেনস্টে কোম্পানি ক্রিয়েট করতে পারবো, ট্রায়াল কোম্পানি 30 দিনের জন্য। ঠিক আছে, তাহলে চলেন আমরা শুরু করি। ফার্স্ট নেম আপনি আপনার নাম দিয়ে দেবেন, ধরেন আমি দিচ্ছি, আমার নাম দিচ্ছি, দিলাম। ইমেইল, এখন কোন মেইলে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই মেইলটা অবশ্যই এখানে লগ ইন থাকতে হবে। লগ ইন নাই এমন কোনো মেইল কিন্তু আপনি এখানে দেবেন না। ধরেন আমি এই মেইলটা দিচ্ছি, এটা দিলাম। দিয়ে এবার ফোন নাম্বার, ফোন নাম্বার আমি কোনটা দিব? ধরেন আমার এখান থেকে একটা ফোন নাম্বার দিতে হবে। এখন ফোন নাম্বারটা আমি সাপোজ এখানে একটা ফোন নাম্বার দিচ্ছি। ওকে, এটা ফোন নাম্বার দিলাম। ও এখানে দেশ সিলেক্ট করে দিতে হবে যে কোন দেশের ফোন নাম্বার এটা, আমি এখানে বাংলাদেশ দিব। ঠিক আছে, বাংলাদেশ, সরি, হ্যাঁ বিডি, বিডি, এই যে বাংলাদেশ নিচে লেখা থাকবে, উপরে লেখা থাকবে বিডি। তো দেখেন এই যে আমার নাম্বার কিন্তু আগে জিরো দিছিলাম, 01404 এরকম দিছিলাম, কিন্তু এটা কেটে দিলাম। সরি, জিরো থাকলেও কেটে, জিরো কিন্তু নিল না, কেটে +880 আগে বসে গেল। ঠিক আছে, এইভাবে দিলাম। এবার লোকেশন, লোকেশন আমার এখান থেকে বাংলাদেশ দিতে হবে। লোকেশন বাংলাদেশ, বাংলাদেশ, এই যে বাংলাদেশ। এবার কি বলতেছে, আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রিড, সব টার্ম পলিসি বা প্রাইভেসি সবকিছুর সাথে আমি অ্যাগ্রি, এখানে টিক মার্ক দিয়ে দিবেন। আর এখানে যদি আপনি চান, দেখছেন এই যে আমি এই মেইলটা একটু দেখাই, দেখেন এই কুইক বুকসের এই একের পর এক ইনটুইট কুইক বুকস, ইনটুইট কুইক বুকস, ওদের সব মার্কেটিং বা ওদের যে প্রমোশনাল মেসেজগুলো সব আসতে থাকে। আপনি যদি চান যে না, আমার কুইক বুকসে যেমন এই প্রমোশনাল মেসেজ একের পর এক আসে, আমি সেই মেসেজগুলো চাই না, তাহলে এখানে টিকমার্ক দিবেন না। যদি বলে করেন যে চাই, অনেক কিছু প্রয়োজনীয় থাকতে পারে, কাজে আমি এটা চাই, আপনি তাহলে টিকমার্ক দিবেন, আর যে চান না সে দিবেন না। কিন্তু আমি বলবো যে অনেক কিছু প্রয়োজনীয় থাকতে পারে, ওদের বিভিন্ন সেমিনার ওয়েবিনার হয় ভার্চুয়ালি, সেগুলো আপনারা চাইলে সেগুলোতে অ্যাটেন্ড করতে পারেন, সেগুলো ইংরেজিতে হয়। আপনারা যদি চান কেউ কন্টিনিউ করতে পারেন, তাহলে এখান থেকে মেসেজে এরকম প্রমোশনাল মেসেজগুলো পাবেন, এবং চাইলে সেখানে জয়েন করতে পারবেন। টিকমার্ক দিলাম, দিয়ে নেক্সট কনফার্ম। কনফার্ম করলে আপনার জেরোর আন্ডারে একটা অ্যাকাউন্ট হয়ে যাবে, এবং এই মেইলে একটা কোড যাবে, একটা লিঙ্ক আসবে। তো সেই মেইলটা আমার কি করতে হবে, এই যে দেখেন জেরোতে একটা এরকম আসবে মেসেজটা, এই যে জেরো। ঠিক আছে, এই এরকম একটা মেইল আসবে যে কনফার্ম ইউর ইমেইল। আমি এখানে ইটস মি, লেট গেট স্টার্ট। ঠিক আছে, এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে এখানে একটা পাসওয়ার্ড চাইবে, তা ধরেন আমি
কথার কথা, এই পাসওয়ার্ডটাই আমি দিচ্ছি, পরে আমি চেঞ্জ করে নিব। ঠিক আছে, ইউজ স্ট্রং পাসওয়ার্ড। ওহ, এটা তো কপি করা। আচ্ছা, এবার কপি করতেছি, ওয়েট। এইটা কপি করলাম। কপি করে অ্যাক্টিভেট ইওর অ্যাকাউন্টেন্ট, মানে অ্যাকাউন্ট, এটা আমি অ্যাক্টিভ অ্যাকাউন্ট হয়ে গেল। আমি এটা দিয়ে দিলাম, সেভ করে রাখলাম। এখন আমি লগ ইন করবো। ঠিক আছে, এখানে আমার যদি মেইলটা দিয়ে দিই তাহলে এখানেও আমার সেভ থাকবে। এই যে এই মেইলটা, অ্যাড ইউজার নাম দিয়ে আমি সেভ করে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে আমার অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেল। এবার হচ্ছে আমার কি চাচ্ছে দেখেন, এখানে বলছে বিজনেস নেম। এখন আমরা কি করব, আমরা তো ডাটাবেজ অনুযায়ী করব, প্রজেক্ট বেস ডাটাবেজ অনুযায়ী, মানে রিয়েল টাইম ডাটাবেজ অনুযায়ী আমরা প্র্যাকটিস করব। তো আমার ডাটাবেজ কোথায় আছে, এটা আমি আপনাদের গ্রুপে দিয়ে রাখছি। আপনারা আপনাদের ডাটাবেজের লিঙ্কে দেখবেন যে আপনাদের 1 থেকে 12 পর্যন্ত কুইক বুকসের যে ক্লাস, সেগুলো কিন্তু আগে যেমন ছিল সেরকমই আছে, কিন্তু এখন আপনার সেই ডাটাবেজের যে লিঙ্কটা আপনাদের কাছে, যার যার কাছে আছে, ওই ডাটাবেজের গুগল ড্রাইভ লিঙ্কে গেলে দেখবেন কুইক বুকস জিরো, অর্থাৎ কুইক বুকস অনলাইন জিরো, দুটো সফটওয়্যার হয়ে গেছে। আগে কুইক বুকসের ক্লাসগুলো কুইক বুকস অনলাইন নামে যে ফোল্ডার করা আছে তার ভিতরে 1 থেকে 12 ক্লাস পর্যন্ত আছে। আর জেরোর জন্য নতুন একটা ফোল্ডার হয়েছে, ওই ফোল্ডারে যাবেন, সেখানে এরকম ক্লাস অন দিয়ে সাজানো আছে। এই হচ্ছে আমাদের ডাটাবেজ। এখানে আমাদের কি লাগবে, একটা ডাটাবেজ ওপেন করতে হবে। ঠিক আছে, এটা আমি ওপেন করলাম, এটা ওয়ার্ড ফাইলে আছে, এটা আমি আপনাদের ডাটাবেজে অলরেডি দিয়ে দিয়েছি গুগল ড্রাইভে। ঠিক আছে, এটা আমি ওপেন করলাম। এখন কি বলতেছে যে কোম্পানি নেম, এই দেখেন কোম্পানি নেম এখানে দেওয়া আছে, ক্রাউন কম্পিউটার্স ইনকর্পোরেশন। ঠিক আছে, আমি এখান থেকে এইখানে নামটা দিয়ে দিব, এই যে আইএনসি ইনকর্পোরেশন, এখানে একটা ফুল স্টপ দিতে পারেন চাইলে। ইন্ডাস্ট্রি কি, আমি এখানে দেখবো ডাটাবেজ অনুযায়ী ইন্ডাস্ট্রি কি আছে। ইন্ডাস্ট্রি হচ্ছে আহ, এই যে কোম্পানি টাইপ, না, এই যে ইন্ডাস্ট্রি কম্পিউটার হার্ডওয়্যার সেলস অ্যান্ড সার্ভিসেস। এখন ইন্ডাস্ট্রি যে সব জায়গায় সেম থাকবে, হুবহু থাকবে সেরকম না। ধরেন এখানে কম্পিউটার হার্ডওয়্যার সেলস অ্যান্ড সার্ভিস, এইখানে ধরেন সেম নাও থাকতে পারে, কাছাকাছি যেটা পাবো আমরা সেটা দিতে পারি। এই যে এটা আমি সার্চ দিলাম, এটা পুরো হুবহু সেম নাই, আমি জাস্ট কম্পিউটার প্রথমে কথাটা রাখলাম। রাখার পরে দেখেন কম্পিউটার নিয়ে কয়েকটা আছে, কম্পিউটার অ্যান্ড কম্পিউটার পেরিফেরাল রিটেইলিং, কম্পিউটার অ্যান্ড কম্পিউটার পেরিফেরাল হোলসেলিং। তাই এখানে কম্পিউটার ইলেকট্রিক অফিস ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং। এখন আমরা কি দিতে পারি, তো আমরা এখানে কম্পিউটার অ্যান্ড কম্পিউটার পেরিফেরাল হোলসেলিং এটা দিলাম। ঠিক আছে, এরপরে কান্ট্রি, আমার কোম্পানি ক্রিয়েট করা বাংলাদেশে, তার কারণে কিন্তু এখানে বাংলাদেশ আসছে। কিন্তু আপনি সরি, আমার এই জেরো অ্যাকাউন্ট ক্রিয়েট করা বাংলাদেশে, ফার্স্টে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, যেটা আজীবন থাকবে, কিন্তু এই কোম্পানিটা কিন্তু আজীবন থাকবে না, এটা একটা ট্রায়াল কোম্পানি 30 দিনের জন্য। এই জন্য এখানে আমি বাংলাদেশ দিব না, এখানে ডাটাবেজে যা আছে সেভাবে দিব। দেখেন এখানে কান্ট্রি কি আছে, কোম্পানি, আচ্ছা, কান্ট্রি আছে এটা ইউকে। ঠিক আছে, এটা কান্ট্রি ইউকে আছে, এই যে দেখেন অ্যাড্রেস, হ্যাঁ ইউকে আছে এটা। তাহলে আমরা কি দিব, ইউকে দিব এখানে, আমাদের এই ডাটাবেজে দিব কান্ট্রি ইউকে। দেখেন এখানে একটা জিনিস দেখেন, বাংলাদেশের লাস্ট ডে অফ ইওর ফিনান্সিয়াল ইয়ার 31 ডিসেম্বর, এখানে বাংলাদেশ দেওয়া আছে বিদায় এখানে 31 ডিসেম্বর, অর্থাৎ বাংলাদেশের ফিনান্সিয়াল ইয়ারের লাস্ট দিন কবে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আর টাইম জোন কি, UTC+6, ঢাকা। আর কারেন্সি বাংলাদেশি টাকা। দেখেন কুইক বুকসে কিন্তু এই জিনিস আমাদের ছিল না। ঠিক আছে, কিছু কিছু স্বতন্ত্র বা কিছু কিছু ব্যতিক্রমী কিছু বিষয় আসবে, কিছু বিষয় মিলবে, কিছু বিষয় মিলবে না। মানে মূল কথা হচ্ছে জেরোতে যদি আপনি কোনো কান্ট্রি একবার সিলেক্ট করেন যে কোন কান্ট্রির কোম্পানি, তা জেরোতে অনেক কিছু মানে রেডিমেড করা আছে এরকম পাবেন। কেমন, এখানে যে বাংলাদেশ বাদ দিয়ে এখানে বাংলাদেশের যে ডাটা দেখতে পাচ্ছেন, যে এই দেশের লাস্ট ডেট অফ ফিনান্সিয়াল ইয়ার কবে, এদের টাইম জোন কি, এদের কারেন্সি কি, এই ধরনের বিষয়গুলো আমি যদি এখন ইউকে সিলেক্ট করি দেখবেন অটো চলে আসবে। তার মানে ইউকের দেখবেন এখানে ফিনান্সিয়াল ইয়ারের লাস্ট দিন কবে সেটাও চলে আসবে, টাইম জোন চেঞ্জ হবে, এই জিনিসগুলো অটো আপডেট হয়ে যায় কুইক বুকসে, এই সরি জেরোতে। এই দেখেন ইনটুইট, মানে ইনটুইটে যেমন ছিল তার থেকে ব্যতিক্রম এখানে। এখানে ইউনাইটেড কিংডম দিয়েছি, এখানে টাইম জোন কি হয়েছে দেখেন, UTC+00, ডাবলিন, এডিনবার্গ, লিসবন, লন্ডন, এটা হচ্ছে টাইম জোন। এবং এখানে একটা মজার জিনিস দেখেন, 31 মার্চ, আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকে জানেন না, সেটা হচ্ছে যে আহ, আপনার ইংল্যান্ডে ফিনান্সিয়াল ইয়ার শুরু হয় এপ্রিলের 1 তারিখ এবং শেষ হয় মার্চের 31 তারিখ। এপ্রিলের 1 তারিখ থেকে মার্চের 31, এটা হচ্ছে ওদের ফিনান্সিয়াল ইয়ার। এবং লাস্ট ডে অফ ফিনান্সিয়াল ইয়ার হচ্ছে 31 মার্চ, শুধু কান্ট্রিটা চেঞ্জ করছি বিধায় টাইম জোন এবং ফিনান্সিয়াল ইয়ার এইভাবে চেঞ্জ হয়ে গেল। এবার বলছে যে ডু ইউ হ্যাভ এমপ্লয়ি, হ্যাঁ আমার এমপ্লয়ি আছে, তাহলে ইয়েস দিয়ে দিব। এবার বলছে যে আর ইউর আর ইউ রেজিস্টার্ড ফর ভ্যাট, ইয়েস, ক্যালকুলেটেড ভ্যাট অন মাই ট্রানজেকশন, আমি এটা দিয়ে দিলাম, এটা টিকমার্ক ছিল, আমি থাকলাম। এবার হচ্ছে যে হোয়াট ইউ টুল ইউ আর কারেন্টলি ইউজিং টু রান ইউর বিজনেস, মানে আপনি
এখন কোনটা ইউজ করেন। এখন এখানে আপনি যে কোনোটা দিতে পারেন, ধরেন ফ্রেশবুক, মাইওবি, হানরি, ঠিক আছে। আর যদি মনে করেন যে না আমি কুইক বুকস বা আমি যে কোনো কিছু দিতে পারি, বা স্প্রেডশিট, যে আমি শিট ইউজ করি, ওই যেমন কুইক বুকস একটা কোম্পানি ক্রিয়েট করার ক্ষেত্রে যেমন আসতো যে কি কি আপনি আগে কোনোটা ইউজ করতেন কিনা, ওরা একটা জরিপ চালায়। তা আপনি যদি দেন যে কুইক বুকস, তাও দিতে পারেন। আর যদি মনে করেন যে না আমি জাস্ট স্টার্টিং করতেছি, আমার স্টার্টিং এটা, আমি যে দিলাম নান, আই এম জাস্ট স্টার্টিং, দিলাম, ঠিক আছে। আর এখানে ভ্যাটের এইখানে একটা নাম্বার অনেক সময় দেয় যে ভ্যাট, আপনার কি রেজিস্টার্ড কোম্পানি, যদি রেজিস্টার্ড কোম্পানি হয় তাহলে ভ্যাটের নাম্বারটা এখানে, সরি ভ্যাট বা রেজিস্ট্রেশন নাম্বারটা দেন। তাহলে এখানে ভ্যাটের বা রেজিস্ট্রেশন নাম্বার যদি চায় তাহলে দিবেন, না হলে এরকম টিকমার্ক থাকলে আর কিছু দেওয়ার দরকার নেই। ওকে। আচ্ছা, তাহলে আমরা এখানে নাম দিলাম, যে আমাদের আগে আমরা কোনো কিছু ইউজ করিনি, আমরা এটাই স্টার্টিং দিয়ে এবারে স্টার্ট ট্রায়াল। আর এখানে যদি বাই নাউতে ক্লিক করেন, এখন কিন্তু বাই নাউতে চলে যাবে টাকা দিয়ে। তা আমরা ফ্রি নিব, এই জন্য স্টার্ট ট্রায়ালে ক্লিক করলাম। ক্লিক করলে এবার বলছে যে সেটিং আপ ইউর বিজনেস, ঠিক আছে। এবার দেখবেন অটো রিলোড হয়ে যাচ্ছে, যে নেক্সট যে ধাপগুলো আছে সেগুলো আমাদের আসবে, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের লগ ইন হয়ে গেল। আমরা একটু অপেক্ষা করবো যে এখানে জেরোটা রিলোড নিবে। এই এবার একটা জরিপ চালাবে ওরা, হাউ ডু ইউ কারেন্টলি ম্যানেজ অ্যাকাউন্টিং টাস্ক, এখন তুমি কিভাবে করতেছো। আই ম্যানেজ মোস্ট টাস্ক বাই মাইসেলফ, আই ইউজ অ্যাকাউন্টেন্ট আর বুক কিপার, আমি দিব যে আমি নিজে করতেছি মাইসেলফ। এরপরে নেক্সট, মানে ওটা জরিপ করে নিচ্ছে। হোয়াট উড ইউ লাইক টু ডু ইন জেরো, আমি কি কি করতে চাই। তা আমি এখানে এই যে সুযোগটা পাবেন, এখানে সব টিকমার্ক দিয়ে দিবেন কুইক বুকস এর মতো, ঠিক আছে। কারণ কি এখানে কিন্তু আমরা যা যা করতে চাই সবকিছু আমরা এখানে টিকমার্ক দিয়ে দেবো যে আমরা সব করতে চাই। এরপরে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু ফার্স্ট, আমি আগে কি করতে চাই। এখানে এইটা, এই যে ট্র্যাক ক্লাস ফ্লো, এটা রিকমেন্ডেড, তাহলে আমি এটা দিলাম। আর যদি মনে করেন যে না, সেন্ড ইনভয়েস এন্ড গেট পেইড, এরকম যে কোনো কিছু, তা আমি ধরেন ওটাই দিয়ে দিলাম যেটা রিকমেন্ড করছে ওরা। তারপর গেট স্টার্টে দিলাম, কারণ এখানে একটা দেওয়া যাবে। এবার ট্র্যাকিং ইউ টু ব্যাংক কানেকশন, ঠিক আছে। এখন হচ্ছে যে ব্যাংক কানেকশন করা বা বিভিন্ন ড্যাশবোর্ড ইন্টারফেস সব চলে আসবে। এখন ওরা বলতেছে আমার ব্যাংক কানেকশন করতে, তা আমি এখন ব্যাংক কানেকশন করব না, কারণ আমার হচ্ছে সেই সময়টা আসবে, তারপর আমরা ব্যাংক কানেকশন, তা আমরা ড্যাশবোর্ডে যাই, ঠিক আছে। ড্যাশবোর্ডে যাই, আমাদের কিন্তু লগ ইন হয়ে গেছে এখানে। এখন এইখান থেকে আমরা চাইলে কেটে দিতে পারি, কিন্তু আচ্ছা, সেট আপ গাইডটা একটু কমপ্লিট করি, ওটা এরকম থাকুক, সমস্যা নেই। সেট আপ গাইড ওটা থাকুক। আমরা এখান থেকে কি করব, আমাদের এই হচ্ছে আমাদের পুরো জেরোর ইন্টারফেস, কুইক বুকস যেমনটা ছিল। আমরা ফার্স্টে ইন্টারফেস গুলো বা ফিচার ফাংশন কোথায় কি আছে সেগুলো নিয়ে আলোচনা করছিলাম, এখানে সেগুলো আগে আলোচনা করব। এখন প্রথমে দেখেন যে একটা জিনিস এখানে দেখা যাচ্ছে যে ইউ হ্যাভ 30 ডেজ লেফট, 30 ডেজ লেফট। এখানে বলছে যে তোমার 30 দিন সময় আছে। আপনার কয়দিন এই ট্রায়ালের সময়টা কয়দিন আছে, প্রতিনিয়ত যখন আপনি লগ ইন করবেন তখন কিন্তু এরকম আপনারা দেখতে পারবেন। এবং আপনাকে সবসময় ওরা প্রমোট করবে, চুজ এ প্ল্যান টু বাই, মানে কেনার জন্য তুমি একটা প্ল্যান চুজ করো, এরকম বলবে, ঠিক আছে। তা এটা আপনারা চাইলে এখান থেকে কিনতে পারেন বা কোনো ক্লায়েন্টকে কিনে দিতে পারেন। এখন আমরা কি করব, আমরা জেরোর ফিচার ফাংশন নিয়ে আলোচনা করব, যে এখানে আর কি কি আছে, ঠিক আছে। এখানে আমরা এই যে পাসওয়ার্ডটা আপনারা অবশ্যই সেভ করে রাখবেন, পরবর্তী লগ ইন, পরবর্তীতে যখন আমরা যেখানে লগ ইনের অপশন ছিল যেমন এইখানে, এইখানে এখন তো এখানে আছি, আমরা যদি গো ব্যাক এখানে যাই, গো ব্যাকে যাওয়ার পরে ঠিক যে ইন্টারফেস ছিল এইখানে আমরা যদি এখানে কিন্তু লগ ইন করতে পারি। এখন দেখেন ওই সেম ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে লগ ইন করতে পারি। যে আপনারা পরবর্তীতে লগ ইনের জন্য কি করবেন, এখানে এই জেরোর এই ইন্টারফেসটা আপনারা কি করে রাখবেন, আহ, এই স্টার মার্ক করবেন, ধরেন এই লগ ইনের ড্যাশবোর্ডে স্টার মার্ক করে আপনি এখানে জাস্ট জেরো লিখে রাখলেন বা কিছু। এইখানে আমি জেরো লিখে রাখতেছি যাতে বুকমার্ক করা, অনেকে এই জিনিসটা বুকমার্ক করা ঠিক মতো ভাবে বুঝে উঠতে পারে না। এই জেরো করলাম, এই বুকমার্ক দিলাম, দিয়ে ডান দিয়ে দিলাম। ডান দিয়ে দিলে এই যে আমার কিন্তু এটা সেভ হয়ে গেছে। ওকে, এখানে রাখছি, বা আমি যদি মাথায় রাখি মাথায় রাখতে পারি, ঠিক আছে। এখান থেকে আমি এখন লগ ইন করবো। তো আমার লগ ইন করার জন্য আমার এটা আর একটা অ্যাকাউন্ট, আমি এখন হচ্ছে আহ, আমার এই যে যে অ্যাকাউন্টটা করলাম সেটা আমি এখান থেকে লগ ইন করার চেষ্টা করব, দেখি লগ ইন হয় কিনা। এই এইভাবে হচ্ছে লগ ইন করতে হবে। তা আপনি একবার লগ ইন করে ফেললে এই যে সেভ পাসওয়ার্ড দিয়ে দিবেন। এখন বলছে যে প্রোটেক্ট ইউর জেরো অ্যাকাউন্ট ইন 5 মিনিট, আপনার এই 2 ফ্যাক্টর অথেন্টিকেটর, মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেটর এগুলো পরে করেন, আগে নট নাও দিয়ে দেন, কারণ ওগুলো করলে কিন্তু ওটিপি আসবে। অথেন্টিকেশন অ্যাপ দিয়ে, জেরোর নিজস্ব একটা অথেন্টিকেশন অ্যাপ আছে, সেইগুলো ইনস্টল করেন ফোনে, সেখান থেকে কিউআর কোড স্ক্যান করেন, বহুত ভেজালের কাজ। তো ওটা আপনার এই স্ক্যান করিডোরে মানে এত কিছু না যে আমাদের এই পর্যায়ে করতে হবে, কিন্তু কোনো ক্লায়েন্টকে করাতে হলে কিভাবে করতে হবে সেটা আমরা দেখবো, সমস্যা নেই। এই হচ্ছে আমাদের জেরো ড্যাশবোর্ড, তাহলে আমরা এখান থেকে কেটে দিতে পারি, এখানে জিমেইলটা লগ ইন থাকুক, জেরোটা কেটে দিই। ওকে। আচ্ছা, এবার এইখানে আমরা কাজ করি। এখন এখানে দেখেন
যে এই যে যে জেরো ড্যাশবোর্ড, এইখানে আমরা, আচ্ছা আমরা একটু কন্টেন্টে যাই আগে। এই যে জেরো ফিচার অ্যান্ড ওভারভিউ, ফিচার ওভারভিউ দেখবো। এখন এই যে যে জেরো ড্যাশবোর্ড আমরা ওপেন করছি, এখানে কয়েকটা অপশন আছে, আমরা আগে খেয়াল করে প্রত্যেকটা দেখবো। দেখেন এই প্রথম অবস্থায় জেরো থেকে যদি আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু বিপদ, কারণ কুইক বুকসে কিন্তু ইউজার ইন্টারফেস এত সহজ, এত সুন্দরভাবে সাজানো, যে কেউ চাইলে বুঝতে পারে। কিন্তু জেরোতে কিন্তু ক্রিটিক্যাল একটি বিষয় আছে, মানতে হবে এটা। শুরুতে বলে নিচ্ছি, কুইক বুকসের ফিচার ফাংশনালিটি যত সহজ, জেরোর কিন্তু এতটা সহজ না, একটু ডিফারেন্স। কুইক বুকস একটু সাজানো গোছানো আছে, এখানেও সাজানো গোছানো আছে, কিন্তু এখানে একটু বিভিন্ন ভ্যারাইটিস ভাবে এদিকে তা ওদিক, ওদিকে তা এদিকে এরকম ঢোকানো আছে। ওকে, তা চলেন আমরা প্রথমে, এখানে আছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আমরা শর্ট ওভারভিউ দেখতে পারবো। এই যে যে টাকাগুলো সব জিরো জিরো দেখাচ্ছে, দেখেন এখানে সি ইউর ড্যাশবোর্ড ইন অ্যাকশন। যে আপনার যদি এমন কোনো প্রতিষ্ঠানের একটা ড্যাশবোর্ড আপনি যান যেটা একটা রানিং কোম্পানি, তাহলে কি হবে আপনার সেই রানিং কোম্পানির ড্যাশবোর্ডটা কেমন হবে, সেরকম একটা স্যাম্পল ড্যাশবোর্ড এখানে আছে। দেখেন স্যাম্পল ড্যাশবোর্ড। ওকে, এটা রান করলে আপনি দেখতে পারবেন যে কোথায় কি আছে। ধরেন স্যাম্পল ড্যাশবোর্ড, এমনি দেখেন সব জিরো জিরো, সব জিরো জিরো। আপনি স্যাম্পল ড্যাশবোর্ডে ক্লিক করেন, একটা ডেমো ডাটা, যেটা জেরোতে ইন্টিগ্রেশন করা আছে এমন ভাবে যে আপনার একটা ডিফল্ট একটা ডেমো ডাটার মতো বানানো আছে। ধরেন ব্যাংক যদি কানেক্ট করা থাকে আপনার, তাহলে কি হবে, রিকনসাইল 33 আইটেম, হ্যাঁ ব্যাংক, সরি ব্যালেন্স ইন জেরো এত টাকা, স্টেটমেন্ট ব্যালেন্স, এরকম একটা ওভারভিউ আছে। ইনভয়েস ওন ওয়েট টু ইউ, ঠিক আছে, এখানে ইনভয়েসের একটা এই যে কোনোটা আপ কোনোটা ডাউন, ঠিক আছে, আপস ডাউন এরকম, কোন মাসে মানে মাসে কোন তারিখে কোন উইকে কেমন কি হচ্ছে না হচ্ছে, সেটা একটা শর্ট ওভারভিউ, ঠিক আছে। এরপরে টোটাল ক্যাশ ইন অ্যান্ড ক্যাশ আউট, এটার একটা ড্যাশবোর্ড, যে কোন মাসে কোনটা মানে ক্যাশ ইন কত, ক্যাশ আউট কত, ঠিক আছে, ওভারভিউ পাচ্ছেন। বিলস ইউ নিড টু পে, যে যে বিলগুলো আপনার পে করা লাগবে, ঠিক আছে। তারপরে এখানে অ্যাকাউন্ট ওয়াচ লিস্ট, মানে আপনি শর্টকাটে আপনার ইনভেন্টরি, অফিস এক্সপেন্স, এই বিষয়গুলো শর্টকাটে দেখতে পারবেন। এক্সপেন্স ক্লেম, এগুলো দেখতে পারবেন। আর নিচে রিসেন্ট সাবমিশন, রিসেন্ট কি কি সাবমিট সাবমিট করছেন, রেডি টু রিভিউ, টোটাল, এগুলো সব দেখা যাবে। এরপরে ট্যাক্স অ্যান্ড রিপোর্টিংও এখানে দেখতে পারবেন। এরপর এক্সপ্লোর অ্যাপস দ্যাট কানেক্ট উইথ জেরো, ঠিক আছে, এখানে জেরোতে কি কি অ্যাপস কানেক্ট করা যায় সেই ইন্টারফেসে গেলে সেটা পাবেন। আর স্যাম্পল কোম্পানি যদি আপনি অফ করে দেন, বাকি সবগুলোই থাকবে যেমন ছিল সেরকম থাকবে, কিন্তু সব জিরো জিরো। ওকে, তা এখানে স্যাম্পলটা এখানে ক্লিক করে দেখতে পারবেন যে বাস্তব চিত্র, আপনার যদি কোনো প্রতিষ্ঠানে আপনি বুককিপার হিসেবে থাকেন, তাহলে সেটার বাস্তব চিত্রটা কেমন হতে পারে সেটা একটা শর্ট ওভারভিউ দেখার জন্য স্যাম্পল ড্যাশবোর্ড। ওকে, ড্যাশবোর্ড গেল। এবার বিজনেস কোথায় কি আছে আমরা জাস্ট আজকে তাই দেখে নিব। বিজনেসে প্রথমে আছে অ্যানালিটিক্স, এরপরে শর্ট টার্ম ক্যাশ ফ্লো, এরপরে বিজনেস স্ন্যাপশট। এগুলো আমরা প্রত্যেকটা একে একে কাজ করব। এই বিজনেসের আন্ডারে কি আছে দেখেন, ইনভয়েস, পেমেন্ট লিঙ্ক, অনলাইন পেমেন্ট কোডস, অর্থাৎ এই যে এখানে একটু ভালোভাবে বোঝাতে হবে। ধরেন এইটা হচ্ছে এর মূল মেনু, সেলস ওভারভিউ। আমি আর একটু বড় করে দেখাই তাহলে বুঝতে পারবেন। ধরেন এই যে নিচে যে কটা দেখাচ্ছে না, এই এর নিচে দেখছেন একটা দাগের মতো, আমি এখান থেকে দেখাচ্ছি শর্টে। এই সেলস ওভারভিউ হচ্ছে এখানের মেইন মেনু, ঠিক আছে। এই যে যে ইনভয়েস, পেমেন্ট লিঙ্ক, অনলাইন পেমেন্ট কোডস, এগুলো হচ্ছে সেলস ওভারভিউর আন্ডারে সব, ঠিক আছে। আর এখানে একটা দাগ দেখতে পাচ্ছেন, এখানে চিকন একটা দাগ, এই দাগের নিচে সেগুলো হচ্ছে পার্সেস সম্পর্কিত, অর্থাৎ সেলস সম্পর্কিত এইগুলা, হ্যাঁ, যার হেডলাইন হচ্ছে সেলস ওভারভিউ। আর নিচের গুলো হচ্ছে আপনার এই যে পার্সেস ওভারভিউ, পার্সেস ওভারভিউ এবং পার্সেস ওভারভিউতে এই দুটো টুলস আছে। এরপর আরো টুলস, এই পার্সেস ওভারভিউতে আরো কিছু টুলস এদিকে আছে, আমরা একে একে দেখবো। তার মানে এখানে কি কি কোথায় আছে, মানে এখানে সাজানো গোছানোতে একটু গ্যাপ আছে বা একটু ঘাটতি থাকবে, হয়তো আপনার বুঝে উঠতে প্রথম প্রথম একটু কষ্ট হবে, কিন্তু আস্তে আস্তে ইউজ টু হয়ে যাবেন, সমস্যা নেই। তাহলে সেলস ওভারভিউ আছে নিচে, মূলত থাকার কথা ছিল এটা উপরে, তার নিচে সেলস ওভারভিউ ভিতরে কি আছে সেটা থাকলে ভালো হতো, কিন্তু উল্টো, সেলস ওভারভিউ নিচে এবং তার উপরের মানে তার ভিতরের বিষয়গুলো এখানে। আর সেলস ওভারভিউ গেলেতে মানে ওভারভিউতে গেলে কিন্তু আপনারা আরো অনেক বেশি টুলস দেখতে পারবেন। এরপরে বিলস টু পে, পার্সেস অর্ডার, এবং পার্সেস ওভারভিউতে গেলে আরো বেশি টুলস দেখতে পারবেন। এরপরে নিচে আছে কি এক্সপ্লেন ক্লেম, এক্সপেন্স ক্লেম করতে পারবেন এখান থেকে। আর প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অ্যাড করতে বা দেখতে বা ড্যাশবোর্ডে যাইতে এখান থেকে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস সম্পর্কিত সব দেখতে পারবেন। এটা গেল বিজনেসের আন্ডারে। এবার অ্যাকাউন্টিং, ওই যে কোম্পানি সেটআপ টেটআপ জাতীয় যা কিছু সব কিন্তু অ্যাকাউন্টিং এর আন্ডারে। অ্যাকাউন্টিং এ অ্যাডভান্স, অর্থাৎ অ্যাকাউন্টিং এ তিনটা অপশন, ব্যাংক অ্যাকাউন্ট আর রিপোর্ট। কুইক বুকস যেমন একটা জায়গায় রিপোর্ট সেন্টার, এটাও কিন্তু সেই যে রিপোর্ট সেন্টার। কোথায়, অ্যাকাউন্টিং এর তিনটা টুলস এর মাঝখানের টুলস আছে রিপোর্ট। ওভারঅল অল রিপোর্ট এখান থেকে দেখতে পারবেন। তো ব্যাংক অ্যাকাউন্ট তো আপনার কানেক্ট করতে হবে, আর রিপোর্ট সেন্টারে যদি আমরা যাই দেখতে পারবেন এখানে সব ধরনের রিপোর্ট আছে, ঠিক আছে। এখান থেকে আবার রিপোর্ট শর্টকাট করে মানে শর্টকাটে রাখা যায়, এই দেখেন কুইক বুকস এর মতো সিস্টেমে রিপোর্ট দেওয়া আছে। কিন্তু এখানে কিন্তু এরকম সার্চ বারটা এই পাশে আছে, আর কুইক বুকসের সার্চ বারটা এই পাশে ছিল, যার কারণে এখানে রিপোর্ট টিপোর্ট সবকিছু আমরা দেখবো একে একে। এরপর অ্যাডভান্স সেটিং আছে,
আগে একটু দেখে যাই কি কি আছে। অ্যাকাউন্টিং রিপোর্টের আন্ডারে কি কি আছে দেখেন, অ্যাকাউন্টিং রিলেটেড যে রিপোর্টগুলা, অ্যাকাউন্ট ট্রানজেকশন, এজড পেয়েবল সামারি, এজ রিসিভেবল সামারি, ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস, ভ্যাট রিটার্ন। তারপরে অ্যাডভান্স সেটিং এ আছে, অ্যাডভান্স সেটিং এর নিচে আছে চার্ট অফ অ্যাকাউন্ট, ফিক্সড অ্যাসেট। খেয়াল করে দেখেন, একটা জায়গায় আছে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, আর একটা জায়গায় আছে চার্ট অফ অ্যাকাউন্ট, অর্থাৎ এই বিজনেসের আন্ডারে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস একদম নিচে, আবার এক্সপেন্স, ঠিক আছে। আর এদিকে অ্যাকাউন্টিং এর আন্ডারে নিচে চার্ট অফ অ্যাকাউন্ট এবং ফিক্সড অ্যাসেট। একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। এবার আসি যদি অ্যাডভান্স সেটিং এ যাই, ব্যাংক অ্যাকাউন্টে তো ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত কার্যাবলী, কিন্তু অ্যাডভান্স সেটিং এ যদি যাই, অ্যাডভান্স সেটিং এ কিন্তু অনেক ফাংশন আছে। যেমন এখান থেকে ফিনান্সিয়াল সেটিং করতে হবে, এখান থেকে চার্ট অফ অ্যাকাউন্ট সেটিং করতে হবে, ট্যাক্স রেট সেটিং, ট্র্যাকিং ক্যাটাগরিজ, কনভার্সন ব্যালেন্স, এগুলো সব সেট আপ মেট আপ করতে হবে সব এখান থেকে। অর্থাৎ অ্যাডভান্স রিলেটেড কাজগুলো সব এখান থেকে করতে হবে। এবার আসি পেরোল। পেরোলে যদি আমরা যাই, পেরোলের আলাদা অপশন আছে, ওভারভিউ, এমপ্লয়ি লিভ, টাইম শিট, তারপরে পেরোল প্রসেসিং এর জন্য যা যা কিছু সবকিছু এখানে, মানে পেরোল সম্পর্কিত একটা টুলসে আছে। আমরা আস্তে আস্তে জানবো সব, এখন শুধু টুলস গুলো দেখবো। এবার প্রজেক্ট, কুইক বুকসে প্রজেক্ট আলাদাভাবে অন করতে হয়। আর এখানে আমরা কিন্তু প্রথমে আমাদের যে কয়েকটা অপশন আসছিল, ওই যে দুইটা তিনটা টিকমার্ক করতে হয়েছিল না, যে কোন কাজটা আগে করবেন কি দেখি, এটা যে সবারই আসবে এমন কিন্তু না। যদি আসে আপনি সবগুলো টিকমার্ক দিয়ে দিবেন, তা না হলে কিন্তু এই প্রজেক্ট বা পেরোল এগুলো শো নাও করতে পারে। আপনারা সব টিকমার্ক দিয়ে দিবেন। এখন প্রজেক্টে আসি, অল প্রজেক্ট, টাইম এন্ট্রি, স্টাফ টাইম ওভারভিউ। এরপরে আছে কি প্রজেক্ট সেটিং এ স্টাফ পারমিশন, স্টাফ কস্ট রেট, অর্থাৎ প্রজেক্ট বেস যে বিষয়গুলো সব। এবার আসি কন্টাক্টে। কন্টাক্টে কি আছে, অল কন্টাক্ট, কাস্টমার, সাপ্লায়ার। দেখেন, কন্টাক্ট বলতে কি বোঝাচ্ছে, আপনি সাপ্লায়ার কাস্টমার অ্যাড করছিলেন না কুইক বুকসে, আর এখানে কাস্টমার সাপ্লায়ার একই জায়গায়। ওখানে ছিল কুইক বুকসে সেলস এর ভিতরে সেল সম্পর্কিত, পার্সেস এর ভিতরে পার্সেস সম্পর্কিত, আর এখানে দেখেন অল কন্টাক্টের ভিতরেই কাস্টমার সাপ্লায়ার, ঠিক আছে। আবার অল কন্টাক্ট সব এইখানে একসাথে। তাহলে উপরের এই টুলগুলো এই দেখলাম। এবার প্লাস, প্লাস নিউ আইকন, এই যে এখানেও কিন্তু প্লাস নিউ আইকন আছে। এখানে কি কি করা যাবে এখানে দেখেন, বিজনেসে যেখানে এখানে ইনভয়েস প্লাস আরো সামান্য কিছু ছিল, এখানে প্লাস নিউ আইকনে দেখেন এই সেম জিনিসগুলোই আছে। ইনভয়েস, পেমেন্ট লিঙ্ক, বিল, কন্টাক্ট, এই কন্টাক্টটা এখানে স্পেশাল আছে। আর বিজনেসে কিন্তু কন্টাক্ট এখানে এভাবে ছিল না, ঠিক আছে। তার মানে এই বিজনেস ওভারভিউতে যা যা ছিল সেগুলো এর ভিতরে এই প্লাস নিউ আইকনে আছে, কন্টাক্টটা এখানে আছে। এ বাদে আরো তিনটা নতুন অপশন আছে, সেটা কি, স্পেন্ড মানি, রিসিভ মানি, ট্রান্সফার মানি। আপনারা সবসময় কুইক বুকসের সাথে তুলনা করবেন, তাহলে বিষয়গুলো বুঝতে ভালো হবে। স্পেন্ড মানি বলতে এখানে কোনটা বোঝাচ্ছে, ধরেন আপনি কোনো প্রোডাক্ট কিনছেন, সেই প্রোডাক্ট কিনে যদি ইনস্ট্যান্ট আপনার টাকা দিতে হয়, সেটা হচ্ছে স্পেন্ড মানি। বা এক্সপেন্স, যেটা এক্সপেন্স আমরা জানি নগদে পরিশোধ করতে হয়, তা এটা হচ্ছে সেই, সেটা নাম আছে এখানে স্পেন্ড মানি, ঠিক আছে, স্পেন্ড মানি। আর রিসিভ মানি হচ্ছে ওই মানি রিসিভ, যে আপনি ইনভয়েস করছেন, বাকিতে বিক্রি করছিলেন, সেটা টাকা আপনি পাচ্ছেন, সেটা হচ্ছে মানি রিসিভ। বা ইনস্ট্যান্ট যদি নগদে পান, সেগুলো আপনি এখানে মানি রিসিপ্টের মাধ্যমে রেকর্ড করবেন। এরপরে ট্রান্সফার মানি, এটা তো এক অ্যাকাউন্ট থেকে আর এক অ্যাকাউন্টে ট্রান্সফার, এটা আপনারা ফান্ড ট্রান্সফার আমরা করছিলাম সেটা জানেন। এবার এটা তো গিয়ার আইকন, সরি, প্লাস নিউ আইকনে এই টুলস গুলো আছে, ঠিক আছে। এরপরে আছে সার্চ বার, এখান থেকে আপনি মানে জেরো থেকে বিভিন্ন সাপোর্ট সেন্টারে কথা বলা বা যে কোনো কিছু সার্চ দিয়ে আর্টিকেল বা যে কোনো হেল্প সাপোর্ট এখান থেকে পাবেন। এরপরে নোটিফিকেশন আইকনে জেরো সম্পর্কিত বিভিন্ন নোটিফিকেশন গুলো শো হবে। এরপরে কোশ্চেন মার্কে এখানে যেটা, ঠিক আছে, এখানেও কিন্তু ওই হেল্পের জন্য বিভিন্ন কিছু লিখতে পারবেন, তাদের সাথে চ্যাট করতে পারবেন। এখান থেকে জিরো সেন্টার, সেন্ট্রালে যাইতে পারবেন, অ্যাডভাইজার ডিরেক্টরিতে যাইতে পারবেন, এগুলো আরো পরে স্টেপ বাই স্টেপ আমরা শিখবো। আর এইখানে কি পাবেন দেখেন, এই যে যে 9 ডট, 9টা ডট আছে, এখানে রিকমেন্ডেড কিছু অ্যাপস আছে এই বিভিন্ন কাজের সাপেক্ষে। যেমন হাফডক আছে, যেরোতে বিশেষ করে হাফডকের একটা ভূমিকা আছে সুন্দর, যে এখানে বিভিন্ন রিসিপ্ট টিসিপ্ট সব কিছু করার ক্ষেত্রে, ঠিক আছে, ইন্টিগ্রেট করার ক্ষেত্রে আলাদা থার্ড পার্টি অ্যাপস ইউজ করা হয়, ঠিক আছে। আর কুইক বুকসে কিন্তু এমনি কুইক বুকসে ডিফল্ট ভাবে ইউজ করা যায়, আবার বাল্ক আকারে করতে গেলে কুইক বুকসে এরকম অ্যাপ ইন্টিগ্রেশন গুলো করতে পারবেন। কিন্তু এখানে সেই রিকমেন্ডেড অ্যাপ গুলো আছে, এটা এই টুলসটা কুইক বুকসেও ছিল, ঠিক আছে। এরপরে এই যে দেখেন বিএ, মানে বিপ্রমাণিক নাম দিয়েছি, এখানে আপনার প্রোফাইল আইকন। এখানে যদি যান, এখান থেকে কি কি করতে পারবেন দেখেন, এখান থেকে কিছু কিছু বিষয় সিমিলার আছে। এই যেটা আপনার প্রোফাইল, প্রোফাইলে গেলে এডিট প্রোফাইল করতে পারবেন, অ্যাকাউন্টে যাইতে পারবেন। আবার এইখানে দেখেন আর একটা বিষয়, যে এই যে কোম্পানির নাম যেখানে লেখা, ক্রাউন কম্পিউটার ইনকর্পোরেশন, এখানে দেখেন একটা 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 নিচে ড্রপ ডাউনের একটা আইকনের মতো আছে, এইখানে ক্লিক করেন। ক্লিক করলে দেখবেন আর একটা জগৎ এখানে ওপেন হবে, সেটা কি, ফাইল, সেটিং, সাবস্ক্রিপশন অ্যান্ড বিলিং, ডেমো কোম্পানি, ঠিক আছে, আলাদা কোনো একটা ডেমো কোম্পানি। ওইখানে যেমন ডেমো ড্যাশবোর্ড দেখছিলেন, ড্যাশবোর্ড এসে ডেমো ড্যাশবোর্ড, এখানেও একটা ডেমো কোম্পানির মতো ডাটা দেখতে পারবেন, যে আমার কোম্পানিতে ডাটা ইনপুট দিলে
কেমন দেখাবে একটা কোম্পানি জেরোতে যদি ডাটা ইনপুট দেওয়া হয় তারপরে দেখতে কেমন লাগবে, কোন সেন্টারটা কেমন দেখাবে সেটা, ওইটা ছিল শুধু ড্যাশবোর্ড, সিঙ্গেল ড্যাশবোর্ড। আর এখানে কোম্পানির ওভারঅল ডাটা কেমন হবে সেটা আপনি এই ডেমো কোম্পানিতে গেলে দেখতে পাবেন। এরপরে এই একই জেরো অ্যাকাউন্টে আপনি নিউ কোম্পানি, নিউ অর্গানাইজেশন, এখানে কোম্পানির নেই, অ্যাড এ নিউ অর্গানাইজেশন আপনি অ্যাড করতে পারবেন, মানে একাধিক, একটা জেরো অ্যাকাউন্টে একাধিক কোম্পানি এট এ টাইমে আপনি ক্রিয়েট করে কাজ করতে পারবেন। এরপর এক্সপেন্স ক্লেম, অ্যানালাইসিস, অ্যানালিটিক প্লাস, হাবডক, এই যে হাবডকের অপশনটা এখানে দেওয়া আছে। এবারে রোটা, টাইম, অ্যাটেন্ডেন্স, এগুলো এখান থেকে অ্যাপ স্টোর। এরপরে মাই জিরো, এই মাই জিরোতে গেলে দেখেন কি হয়, একদম নিচে মাই জিরো, মাই জিরোতে গেলেও আমার আপনাকে যেখানে নিয়ে যাবে, আপনার ওই পাশে প্রোফাইলের ওইখান থেকেও কিন্তু সেখানে নিয়ে যাবে। ঠিক আছে, ধরেন এখানে এই যে মাই জেরোতে গেলে ধরেন এই যে আপনার কোম্পানি, এই যে ওই কোম্পানি যেখানে ছিল সেখান থেকে চলে আসছে। এবার এই যে মাই জেরোতে আসলেন, মাই জেরোতে এসে আপনার নিজের কোম্পানি কোনটা, ক্রাউন কম্পিউটার, এটা হচ্ছে আপনার নিজের কোম্পানি। আর এখান থেকে যদি আপনি যান ডেমো কোম্পানিতে যাবো, তাহলে ডেমো কোম্পানিতে গেলে দেখেন চিত্রটা কেমন আসে। ঠিক আছে, আবার ওই ক্রাউন কম্পিউটার ড্যাশবোর্ড যেখানে ছিল সেখান থেকেও কিন্তু আপনি এইগুলোতে যাইতে পারতেন, যে মাই জিরোতে যেয়ে যাইতে হবে এমন কিন্তু না। এই দেখেন ডেমো কোম্পানিতে কেমন আছে, ডেমো কোম্পানিতে এই যে অ্যাকাউন্ট ওয়াচ লিস্ট, এই অ্যাকাউন্ট গুলো কেমন দেখাবে, বিজনেস কেমন দেখাবে, ওই ড্যাশবোর্ডের মতোই, কিন্তু এখানে আরো কিন্তু বেশি কম বেশি কিছু আছে। ঠিক আছে, এক প্রকার ড্যাশবোর্ডের মধ্যে বলতে পারেন। আর এখানে ক্রাউন কম্পিউটারে আমি ছিলাম, সেখানে আমি যদি চলে যাই, সেখানে কেমন দেখাবে সেখান থেকে একটু দেখে আসি। তার মানে ডেমো কোম্পানি দিয়ে বুঝতে হবে যে আপনার কোনভাবে কি করতে পারবেন, কোন কাজটা সেভাবে ঠিক আছে দেখতে পারবেন আপনি। আর এখানে যে এখানে সেটিং আছে, এরপরে আপনার যে অ্যাপ স্টোর বা যা যা কিছু আছে সেগুলো আমরা শুধু এখন দেখে যাব। এখন এইখানে যে আমরা যে কিছু পেয়েছি এই সেটিং এ যাবো। এবার সেটিং এ গেলে এখান থেকে কি পাচ্ছি, এই দেখেন এখানে সেটিং এ ড্যাশ, সরি এখানে সেটিং এ জেনারেল, জেনারেল সেটিং এসে অর্গানাইজেশন ডিটেলস, এখানে আমরা কোম্পানির ডাটা অ্যাড করতে পারবো, ইউজার নিয়ে কাজ করতে পারবো, কারেন্সি, কানেক্টেড অ্যাপ, সাবস্ক্রিপশন অ্যান্ড বিলিং। তার মানে এই বিজনেস ওভারভিউতে, সরি এই অ্যাকাউন্টিং ওভারভিউতে অ্যাডভান্স সেটিং, অ্যাডভান্স বলতে যে অপশনটা আছে সেইটাও কিন্তু কোম্পানি রিলেটেড বা সেটিং রিলেটেড কিছু কাজ আছে, কিন্তু ম্যাক্সিমাম সেটিং কোথায় আছে, এই যে কোম্পানি নামটা যেখানে থাকবে এই, এটা আলাদা একটা অপশন করা থাকবে। এখান থেকে ডেমো কোম্পানির একটা অপশন থাকবে, আর আমার যে কোম্পানিটা অ্যাড করছি সেই অপশনটা থাকবে। সেখানের এই সেটিং এ যে আমরা কিন্তু কাজ করব, এই সেটিং এ কোম্পানি যে যে কোনো বেসিক যে সেটিং, কোম্পানি বেসিক ইনফরমেশন সেটিং যেগুলো ছিল সেগুলো এই সেটিং এ যে করব। আচ্ছা তাহলে বাকিগুলো একটু দেখি। তাহলে এই সেটিং পরে আসি, আমরা এই প্রোফাইল থেকে একটু যাই এবার। এই প্রোফাইল থেকে যে আমরা যদি এই যে ধরেন এই যে এডিট প্রোফাইলে যাই, এডিট প্রোফাইলে গেলে একটা, আর অ্যাকাউন্টে গেলে আর এক রকম। ধরেন এডিট প্রোফাইলে আসছে, এখন আপনি আপনার এই প্রোফাইলটা এডিট করতে পারবেন আপনার নিজের। এটা কিন্তু খেয়াল করেন এইখানে এসে এই এডিট প্রোফাইলে যখন যাচ্ছেন, এটা কিন্তু আপনার নিজের পার্সোনাল প্রোফাইল, যেটা লাইফ টাইম এটার ভ্যালিডিটি, এটা আজীবন থাকবে। ঠিক আছে, কিন্তু এই যে নিচে যে অ্যাকাউন্ট এটা আবার আলাদাভাবে দেখাবো, কিন্তু কোম্পানিটা 30 দিনের ট্রায়াল শেষ হবে। এখন যেহেতু এই কোম্পানিটা মানে সরি এই জিরো অ্যাকাউন্টটা আপনার আজীবন থাকবে, আপনি এখানে আপনার নিজের পার্সোনাল প্রোফাইল পিকচার দিয়ে নিবেন, এটা নাম দিয়ে নিবেন, আপনার জব টাইটেল, ব্রিফ বায়ো, আপনার সম্পর্কে একটু ব্রিফ লিখে রাখবেন, লোকেশন বাংলাদেশ না কোথায় দিবেন, আপনার ফোন নাম্বার দিবেন, ওয়েবসাইট দিবেন, কন্ট্যাক্ট ফিল্ড যদি থাকে কিছু দিয়ে সেভ করে দিবেন। এটা হচ্ছে আপনার পার্সোনাল ডিটেলস। আর যদি আমরা অ্যাকাউন্টসে যাই, নিচে যে অ্যাকাউন্ট যে অপশনটা আছে, এই অ্যাকাউন্টে গেলে কি হবে, অ্যাকাউন্ট সেটিং এ দেখবেন আপনার যে মেইল দিয়ে অ্যাকাউন্ট খোলা সেই মেইলটা চেঞ্জ করতে চান কিনা, মেইল চেঞ্জ করা যাবে। আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে চান কিনা, আপনি মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেটর চালু করতে চান কিনা। এরপরে আপনার এখানে লগ ইন টু, ঠিক আছে, অর্গানাইজেশন আই ওয়াজ লাস্ট ইন, তার মানে এটা লগ ইন করতেছেন, এটা কি আপনার নিজের অ্যাকাউন্ট নাকি যে অর্গানাইজেশনে আপনি ছিলেন লাস্ট, সেইটা কোনটা, তা আপনারা মাই জিরো দিয়ে আপনারা সেভ দিতে পারেন, বা ওই যেটা আছে ওইটাও থাকলেও সমস্যা নাই। এই, এটা হচ্ছে শর্ট ওভারভিউ ছিল জেরো সম্পর্কে। আর এখান থেকে আমরা যখন ব্যাকে যাব, ব্যাকে যে তার মানে এখানে সেটিং কি কি আছে, এডিট প্রোফাইল এবং অ্যাকাউন্টস, দুই জায়গা থেকে কি কি সেটিং করতে পারবেন সেটা দেখতে পারলেন। এখন হচ্ছে আমরা জেরো যে এ বাদে কিন্তু জেরোর ভিতরে খুব বেশি কোনো কিছু নাই, যেটা আমরা কম বেশি ওভারভিউ দেখলাম। এরপরে ফাংশন বাই ফাংশন আমরা প্রত্যেকটার কাজ করব, মানে শর্টে কোথায় কোন টুলস আছে আমরা শুধু এতটুকু দেখলাম। এখন আমরা দেখব হাউ টু অপারেট জেরো ফাইল। ফিচার ওভারভিউ আমাদের আলোচনা করা শেষ। জেরো ফাইল নামে একটা জিনিস আছে দেখেন, এই যে এইখানে, এই যে আপনার কোম্পানি তো, সরি ড্যাশবোর্ডে চলে গেলাম, একটু ব্যাকে যাই। এই ড্যাশবোর্ডে যাওয়ার পরে, আচ্ছা ড্যাশবোর্ড থেকে আমরা শুরু করি, ড্যাশবোর্ডের পরে এই যে কোম্পানিটা আছে নাম, ঠিক আছে, এই কোম্পানিটা এখানে ক্লিক করব, ক্লিক করলে এখানে তিনটা অপশন, ফাইলস, সেটিংস, সাবস্ক্রিপশন অ্যান্ড বিলিং। আমরা এক এক করে আসি, প্রথমে ফাইলস। তার মানে আমরা কোম্পানির এইখান থেকেই কিন্তু শুরু করতেছি ফার্স্ট ক্লাসটা।
তো আমরা কোম্পানিতে ক্লিক করছি, ক্লিক করলে ফাইল সেটিং সাবস্ক্রিপশন, ফাইলস এর কাজ কি? ফাইলসে ক্লিক করলাম। ফাইলসের কাজ হচ্ছে আপনি এখানে কোনো ডাটা, যেমন আপনার পেন ড্রাইভে, আপনার পিসির হার্ড ডিস্কে আপনি সংরক্ষণ করেন বা এসএসডি তে সংরক্ষণ করেন, সেই রকম এখানে কিন্তু আপলোড করে রাখা যাবে। মানে কোনো কাজ করেন আর না করেন এখানে আপলোড থাকবে, মানে স্টোরেজ। এখানে বলতে পারেন না যে ভার্চুয়াল স্টোরেজ হিসেবে আপনার থাকবে। ওকে, গুগল ড্রাইভের মতো। ধরে নেন জেরোর ভিতরে একটা গুগল ড্রাইভের মতো সিস্টেম আছে, যেটা এর এখানে আপলোড করে বিভিন্ন ডাটা রাখা যায়। ঠিক আছে, ধরেন ইনস্ট্যান্ট আপনি একটা কাজ করবেন, অফিসে আপনার কিছু কাজ আছে, তাহলে আপনি কি করবেন, ধরেন অফিসের কোনো জেরো সফটওয়্যার আছে, সেই জেরো সফটওয়্যারের অ্যাক্সেস আপনার কাছে আছে। আপনি কি করবেন, বাসা থেকে সেই ফাইলগুলো পেন ড্রাইভে না নিয়ে আপনি কি করলেন, এই জেরোর ভিতরে আপলোড দিয়ে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে এখানে আপলোড দিয়ে রেখে দিলেন, যে অফিসে যে সেই কাজগুলো করলেন। যদি ফিজিক্যাল কোনো কেউ জবে এরকম থাকেন যে ফিজিক্যাল জবে আছে বাংলাদেশে, কিন্তু জেরো ব্যবহার করে সেই প্রতিষ্ঠান, তাহলে আপনি এইভাবে করতে পারেন। ঠিক আছে? এবার দেখেন, এখানে ইনবক্স কন্ট্যাক্ট দুটো অপশন আছে। এখানে জিরো জিরো আছে, তার মানে এখানে কোনো ফাইল নাই। আপনি এখানে নিউ ফোল্ডার নামে একটা জায়গা আছে, দেখেন নিউ ফোল্ডারে যদি যান আপনি, আহ, অন্য যে কোনো কিছু আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করতে, ধরুন আমি যদি লিখি ডকুমেন্ট, ঠিক আছে, ডকুমেন্ট নামে একটা ফোল্ডার করব। ঠিক আছে, ডকুমেন্টস দিয়ে আমি সেভ করলাম। দেখেন একটা ফোল্ডার হয়ে গেছে ডকুমেন্টস, এখানেও জিরো। ঠিক আছে, আর এখানে অপশনে কি কি আছে, রিনেম করা যাবে। তার মানে আপনি ইনবক্সে যান, দেখেন এই অপশন নাই। আপনি কন্টাক্টে যান, এই অপশন নাম নাই। ইনবক্সে গেলে তাও থ্রি ডট একটা আছে। এখানে রিসেট ইমেইল অ্যাড্রেস, ইমেইল অ্যাড্রেসটা রিসেট করা যাবে, অর্থাৎ এই দেখছেন একটা ইমেইল অ্যাড্রেস এদের নিচেই সেন্ড ফাইল, দেখেন কি বলছে, সেন্ড ফাইলস টু দিস ইমেইল অ্যাড্রেস। তার মানে এই মেইল অ্যাড্রেসে ফাইলটা সেন্ড হয়ে যায় এইভাবে, মানে এখানে আপলোড হয়ে থাকে। ঠিক আছে, ইনবক্সে। আর এখানে এই ইনবক্সটা কিন্তু চাইলে ডিলিট করা যাবে না। আপনি ইমেইল অ্যাড্রেস, এখানে যে ইমেইল অ্যাড্রেসটা লেখা সেটা আপনার রিসেট করা যাবে, কিন্তু এইটা ইনবক্সটা ডিলিট করা যাবে না। আপনার কন্টাক্টে যাবো, এই অপশন কিছুই থাকবে না। কিন্তু আমরা যে ডকুমেন্ট, যেটাকে বলে আমরা নিজেরা আপলোড করছি, ডকুমেন্ট নামে যে ফোল্ডারটা, এই অপশনে যে কি করা যাবে, রিনেম করা যাবে। এই ডকুমেন্টটাকে আমরা অন্য কোনো নাম দিতে পারি, আবার ডিলেটও করে দিতে পারি। অর্থাৎ আমরা যেগুলো অ্যাড করবো সেগুলো ডিলেট রিনেম দুটোই যে কোনোটা করা যাবে। এখন আসি, নিউ ফোল্ডারে তো কাজ তো দেখলাম। তো বলছি এখানে কোনো ফাইল আমাদের এই মুহূর্তে আপলোড করা নাই, তাহলে আমরা কি করবো, আমরা আপলোড করবো। আপলোড ফাইলে গেলাম। আপলোড ফাইলে গেলে ধরেন আমি এই যে যে ডাটাবেসটা, এই জেরো ডাটাবেসটা আমার যে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে আছে, সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিয়ে ওপেন করলাম। ওপেন করে দিয়ে এই দেখেন এখানে কিন্তু অটো আপলোড হয়ে গেছে। এই যে আপলোড কখন, জাস্ট নাও আপলোড কে করছে তার নাম লেখা, অ্যাসোসিয়েটেড যদি কেউ থাকে তার নাম চলে আসবে। এখন এই ডাটাটা আমরা কি কি করতে পারি, এটা তো দেখেন ডকুমেন্ট ফোল্ডারে ওয়ান ডাটা, তার মানে এটা ডকুমেন্ট ফোল্ডার, এই যে ফোল্ডার এখানে ওপেন হয়ে গেছে এই ফোল্ডারটা, এবং একটা ডাটা আছে সেটা দেখা যাচ্ছে। এখন এই ডাটাটা যদি আমরা এখন দেখতে চাই, আমরা এই ডাটার পরে যদি ক্লিক করি, দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবং এখন আমি এখান থেকে ডাউনলোড করতে পারবো। তার মানে আপনি অফিসে যাওয়ার আগে বাসা থেকে এরকম আপলোড করে গেলেন, পরে যে ওখানে অফিসে যে ডাউন মানে থাকলো আপনার স্টোরেজে, আপনি ডাউনলোড করে কাজ করতে পারবেন। ঠিক আছে, এরকম। এবার যদি মনে করেন যে না, এটা আর কি কি করা যাবে, এখানে টিকমার্ক দেন। এখানে টিকমার্ক দিয়ে দেখেন, এখানে এবার দেখেন শুধু আপলোড আছে, অ্যাড, অ্যাড টু নিউ, মুভ টু, ডিলেট, এখন কিছু দেখা যাচ্ছে না। কিন্তু যদি আপনি এখানে টিকমার্ক দেন, এবং এখন দেখেন অ্যাড টু, অ্যাড কোথায় অ্যাড করা যাবে, ধরেন এটা এমন একটা ডাটা যেটা বিলের কোনো ডাটা। এই যে যে ডাটাবেসটা, ধরেন এটা ডাটাবেস, এটা জাস্ট বিল, একটা বিলের ডাটা। তাহলে কি করা যাবে, এখানে ডিরেক্ট এখানে বিল সেন্টারে আমরা এখান থেকে নিতে পারবো। সেলস ইনভয়েস যদি হয়, সেলস ইনভয়েসে একসাথে আপনারা আমরা আপলোড করতে পারবো। স্পেন্ড মানি বা রিসিপ্ট মানি যদি হয়, তাহলে আমরা সেখানে মানে এই ধরনের যদি প্রাসঙ্গিক কোনো কিছু হয়, তাহলে আমরা এই চারটা ক্ষেত্রে এখান থেকে সেই ডাটাটা সরাসরি এই সেন্টারগুলোতে নিতে পারবো। আর যদি মুভ টুতে যাই, ধরেন এখানে যে মুভ টুতে গেলাম, মুভ টু তো ধরেন ইনবক্স থেকে আমি, এই সরি, ইনবক্স আর কন্ট্যাক্ট আছে, ডকুমেন্ট থেকে তো ডকুমেন্টে যাবে না, ডকুমেন্টে তো আছেই। তা ধরেন আমি ডকুমেন্ট এই ফোল্ডার থেকে আমি ইনবক্স ফোল্ডার এটা নিতে চাচ্ছি, তা মুভ টুতে ইনবক্স দিয়ে দিলাম। দেখেন এখন ডকুমেন্টে কিছু নাই, এখন ইনবক্সের ভিতরে এই ডাটাটা আছে এই। ঠিক আছে, এখন আমি যদি চাই যে না এখান থেকে মুভ করে আমি আবার ডকুমেন্টে নিয়ে আসবো, তাহলে মুভ টু, এখানে টিকমার্ক দিব, মুভ টুতে যাবো, ডকুমেন্টে যাব। এখন এই ডকুমেন্টে চলে আসবে। এখন এই ডকুমেন্টে আসলাম, এসে এই ফাইলটা আমরা কি করব, এইখানে যদি থ্রি ডটে ক্লিক ক্লিক করা হয়, কি কি করা যাবে, রিনেম করা যাবে, ডিলিট করা যাবে। এটা ওই এখান থেকেও সেম, এই অ্যাড টু বিল, এখানে যেটা টিকমার্ক দিলে ভিজিবল হবে অ্যাড টু বিল, টিকমার্ক না দিলে ভিজিবল হবে না। আর এখানে এই থ্রি ডটের থেকে এইগুলো অটো ভিজিবল থাকবে। ওকে, এখান থেকে থ্রি ডট থেকে এই সেম কাজগুলো করা যাবে। অপশনে রিনেম আর ডিলিট এটা দেখলাম। তাহলে আমাদের ফাইলের কাজ কি, কিভাবে ফাইল আপলোড করব, কোন ধরনের ফাইল, এখানে সব ধরনের ফাইল আপলোড করা যাবে। এটা হচ্ছে জেরো ফাইল কিভাবে অপারেট করতে হয়। তার মানে জেরোর ফাইল নামে যে ফিচারটা আছে সেইটার কাজ হচ্ছে এই। এবার অর্গানাইজেশন সেটিং, আমরা অর্গানাইজেশনটা সেটিং করব। ঠিক আছে, অর্গানাইজেশন সেটিং কিভাবে করব,
এখানে আমরা চলে যাব অর্গানাইজেশনে। কোথায়? এই যে কোম্পানি সেটিং এর, কোম্পানির পরে ক্লিক করছি, এখানে যাব সেটিং এ। ফাইলের কাজ করছি বা সেটিং, একটা একটা করে আসবো। এইখানে দেখেন জেনারেল, এই যে জেনারেল সেটিং, এই জেনারেল সেটিং এ এসে অর্গানাইজেশন ডিটেইলসে যাও। ঠিক আছে, অর্গানাইজেশন ডিটেইলস। এখানে আরো অনেক কিছু আছে, একে একে আমরা সব কাজ করব, কিন্তু এখানে অর্গানাইজেশন ডিটেইলসে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে ডাটা অ্যাড করব। ঠিক আছে, এই এখানে আসছি, এখানে বলছে ডিসপ্লে অ্যাডিশনাল ডিটেলস অন ইউর অনলাইন ইনভয়েস। এটা পরে অনলাইন ইনভয়েসে কিছু কিছু জিনিস এখানে এনাবেল করে দিলে দেখেন এই যে টিক মার্ক হয়ে যায়। তার মানে ইনভয়েসে কি কি থাকবে শো করা। ওই যে কুইক বুকসের একটা ফিচার ছিল না, যে আমরা ইনভয়েসে লোগোটা দিতে চাই কিনা, তারপরে নাম দেখাতে চাই কিনা, এখানে টিক মার্ক, মানে যেটা যেটা টিক মার্ক দিবেন সেগুলো ইনভয়েসে শো করবে, সহজ কথা। তো এটা আমরা পরে, এটা এমন একটা অপশন, এখান থেকে দিলে টিক মার্ক দেওয়ার অপশন চলে আসবে। তারপর আপনি কোনটা ইনভয়েসে দেখাতে চান কোনটা চান না সেটা টিকমার্ক উঠায় বা আবার টিকমার্ক দিয়ে, মানে যেটা দেখাতে চান সেটা টিকমার্ক দিবেন, দেখাতে যেটা চান না টিকমার্ক উঠায় দিতে পারবেন। এরকম অপশন ওটা। ঠিক আছে, এখন আমাদের কি বেসিক ইনফরমেশন একটা পার্ট আছে এখানে, আরেকটা আছে কন্টাক্ট ইনফরমেশন। দুই ধরনের ইনফরমেশন আছে। তো চলেন আমরা বেসিক ইনফরমেশনে কি লাগবে, লোগো। এখানে বলছে 1 MB টোটাল ফাইল সাইজ লিমিট, মানে সর্বোচ্চ 1 MB আপনি আপলোড করতে পারবেন কোম্পানির লোগো। তো আমি আপলোডের লোগোতে যাব। লোগোতে যাওয়ার পরে এইখানে আমি আপনাদের ডাটাবেজে কোম্পানির লোগো ক্রাউন কম্পিউটার লিমিটেড, সরি ক্রাউন কম্পিউটার ইনকর্পোরেশন এটা দিয়ে দিয়েছি। আপনারা সেটা ডাউনলোড করে নেবেন। তো ধরেন আমি এটা নিলাম, এটা সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, আপলোড লোগোতে দিয়ে আমি সিলেক্ট করে দিই, এই যে আমার লোগোটা চলে আসলো। চলে আসার পর আমি লোগো দিয়ে দিলাম। ডিসপ্লে নেম কি হবে? ক্রাউন কম্পিউটার ইনকর্পোরেশন, কারণ এটা আমরা অলরেডি দিয়েছি বিধায় চলে আসছে। এখন যদি এমন হয়, কুইক বুকসে দেখেন এই ফিচারটা ছিল, এখানেও আছে, যে আমার ডিসপ্লে নেম একটা, লিগাল নেম আর একটা, এরকম যদি হয়, দুটো যদি দুই নাম হয়, তাহলে আপনার দুই নাম দুই জায়গায় দুইটা দিবেন। আর যদি একই নাম থাকে, মানে একটা নাম দিলে ডিসপ্লে নেম লিগাল নেম দুটো এক জায়গায় দুটো চলে যাবে। ঠিক আছে, দুটো এক জায়গায় চলে যাবে, আমরা সেটাই দিলাম। দেওয়ার পরে এখন কি ইন্ডাস্ট্রি। ঠিক আছে, ইন্ডাস্ট্রিতে আসছি। এটা হচ্ছে ইন্ডাস্ট্রি, আমরা যেটা দিছি কম্পিউটার অ্যান্ড কম্পিউটার পেরিফেরাল হোলসেলিং। এবারে বিজনেস স্ট্রাকচার। বিজনেস স্ট্রাকচার কি হবে আমাদের? আমাদের ডাটাবেজে দেখতে হবে এই যে বিজনেস স্ট্রাকচার কি হবে, এই যে কোম্পানি টাইপ পার্টনারশিপ। তাহলে আমরা এই ডাটাবেজ দেখে দিব, এটা আন্দাজে দিব না, পার্টনারশিপ দিলাম। ওকে, এরপর আছে কি কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার। এটা আমরা কোনটা দিব? এইখানে রেজিস্ট্রেশন নাম্বার আছে, দয়া করে আমি আবার বলতেছি এই ডাটাবেজ থেকে সবাই এই নাম্বারটা নিবেন, কিন্তু এমন ভাবে নিবেন সবাই নাম্বারটা যেন সেম না হয়। ধরেন আমি কপি করতেছি, কপি করে এইখানে দিচ্ছি, তার মানে সবাই যদি সেম নাম্বার দেন, তাহলে হবে কি ব্যাপারটা একেবারে স্ক্যাম হয়ে যাবে। ঠিক আছে, ওরা কিন্তু স্পাম ধরবে। স্পাম ধরে এটা কিন্তু আপনার অ্যাকাউন্টে সাসপেন্ড করে দিতে পারে, যে কি ব্যাপার একই সাথে সব কোম্পানির নাম্বার সেম হয় কি করে। আমরা তো প্র্যাকটিস করতেছি, আপনি যখন আপনার ক্লায়েন্টের ডাটা পাবেন সে যে ডাটা দিবে সেটাই দিবেন। কিন্তু এখন যেহেতু আমরা একই ডাটা দিয়ে সবাই প্র্যাকটিস করছি, এখানে কিন্তু যে যার যার মতো করে মানে সজাগ থাকতে হবে। তা ধরেন আমি এই পুরো নাম্বারটা এখানে দিলাম, আপনি কি করবেন, এই মাঝখানে ধরেন 1 2 3 4 এই চারটা ওয়ার্ড আপনি চেঞ্জ করে দেন বা পাঁচটা ওয়ার্ড চেঞ্জ করে দেন। এখানে আছে 7248, আমি দিচ্ছি 5109। ওকে, আপনি আপনার মতো চেঞ্জ করে দেন। ঠিক আছে, আমি এটা দিলাম। এবার অর্গানাইজেশন ডেসক্রিপশন। অর্গানাইজেশন সম্পর্কে যদি কোনো ডেসক্রিপশন থাকে, এই ধরনের এখানে একটা ডেসক্রিপশন আছে, যে আমি এই ডেসক্রিপশনটাকে কপি করতেছি। তো এই কোম্পানি সম্পর্কে দুই কথা যদি থাকে, বায়ার যা যা আপনাকে দিবে তাইতেই দিবেন, এখানে কোনোটা কিন্তু অপশনাল নেই, খেয়াল করেন। ঠিক আছে, শুধু এই অপশনাল আছে ডিসপ্লে নেম, লিগাল নেম। ঠিক আছে, একটা আছে। আচ্ছা, কিছু কিছু বিষয় এই যে এইটা সিলেক্ট করার বিষয় রিকোয়ার্ড, যেগুলো অপশনাল সেগুলো রিকোয়ার্ড, কিন্তু এইটা ডেসক্রিপশনটা কিন্তু অপশনাল না। ঠিক আছে, কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার এটাও কিন্তু অপশনাল না। বিজনেস স্ট্রাকচার এটা কিন্তু অপশনাল। এবার এটা গেল কি বেসিক ইনফরমেশন। এবার আসবো কন্টাক্ট ইনফরমেশন। মেইলিং অ্যাড্রেস। আমার মেইলিং অ্যাড্রেস মানে কি, দুটো অ্যাড্রেস এখানে থাকবে। আমাদের যেমন তিনটা অ্যাড্রেস ছিল কুইক বুকসে, কি কি? কাস্টমার ফেসিং অ্যাড্রেস, বিলিং অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস। আপনার যদি আহ, একাধিক এরকম থাকে তাহলে আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, ধরেন এখানে দুটো দুটো আছে অপশন, এখানে তিনটা নাই। এখানে মেইলিং অ্যাড্রেস আর হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। তার মানে যদি কারোর এমন হয় যে না সেম অ্যাজ এ মেইলিং অ্যাড্রেস, তার মানে আপনার কোম্পানি যদি একটাই অ্যাড্রেস হয় তাহলে দুটো অ্যাড্রেস আপনি এখানে ফিল আপ করবেন না। ঠিক আছে, আর ফিজিক্যাল অ্যাড্রেস আর মেইলিং অ্যাড্রেস যদি আলাদা হয়, দুটো অ্যাড্রেস যদি হয় একটা কোম্পানি, তাহলে আপনি মেইলিং অ্যাড্রেস ফিজিক্যাল অ্যাড্রেস আলাদা আলাদা দিবেন। ওকে, ধরেন হেড অফিস ঢাকা মিরপুর, সাপোজ এটা হলো মেইলিং অ্যাড্রেস, আর ডিস্ট্রিবিউশন পয়েন্ট উত্তরা, তাহলে এটা দিবেন ফিজিক্যাল অ্যাড্রেস। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এইখানে মেইলিং অ্যাড্রেসে আমরা কি দিব দেখেন, এখান থেকে আমি যদি কপি করে নিয়ে আসি, আপনার এখানে কিছু করা লাগবে না। ধরেন এইটা আমি কপি করে নিয়ে আসলাম, এই যে অ্যাড্রেস যে অপশনটা, এটা কপি করে নিয়ে এসে শুধু এই যে মেইলিং অ্যাড্রেসের নিচে দেখেন, এখানে একটু দেখানোর বিষয় আছে।
এই যে অ্যাড্রেস বারটা এখানে কি কি পর্যন্ত আছে দেখেন। মেইলিং অ্যাড্রেসে একটা ফাঁকা একটা বার আছে, এই ফাঁকা একটা অপশন আছে, একটা ঘর। আর এর নিচে স্ট্রিট অ্যাড্রেস অ্যান্ড পিওবি, মানে পিও বক্স, সিটি আছে, স্টেট আছে, জিপ কোড আছে, কান্ট্রি আছে, অ্যাটেনশন আছে, এগুলো আছে। এখন আমি কুইক বুকসে কিন্তু এক একটা করে আমার দিতে হতো, এখানে প্রথমে আগে পেস্ট করে নিতাম, এরপর এক একটা করে দিতে হতো। কিন্তু আমি যদি এই অ্যাড্রেসটা, এই যে অ্যাড্রেসের এই যে অপশনটা আমি যদি কপি করে নিয়ে আসি পুরোটা, কপি করে নিয়ে এসে আমি যদি এই যে সার্চ বারে মেইলিং অ্যাড্রেস যেখানে লেখা তার সার্চ বারে নিচে যদি এরকম পেস্ট করে দিই, তাহলে আমার পুরোটা আসতেছে না। কিন্তু ইউনাইটেড কিংডমটা আমি যদি এখান থেকে কেটে দিই, দেখি আসে কিনা ইউনাইটেড কিংডম। এই দেখেন চলে আসছে, এই কমা দেওয়া আছে। ঠিক আছে, কমা দেওয়া আছে, তার মানে এই অ্যাড্রেসটা লিগাল অ্যাড্রেস, একটা প্রকৃত একটা অ্যাড্রেস যেটা ইউকে তে ভিজিবল। এবং ডাটাটা, কোম্পানি ডাটাটাও লিগাল ডাটা, যার কারণে এখানে একটা, এখানে যদি আপনি এই যে যে যতক্ষণ না পর্যন্ত আপনার এরকম আসতেছে ততক্ষণ আপনি এরকম স্পেস দিয়ে কাটতে থাকবেন। কাটার পরে ধরুন আমার এখানে কিন্তু ইউনাইটেড কিংডম লেখা ছিল কমার পরে, তো সেটা আমি কাটতে কাটতে এই পর্যায়ে আসলে দেখা যাচ্ছে এই অ্যাড্রেসটা ম্যাচিং হয়ে গেছে। আমি এটা টিকমার্ক, মানে আমি ক্লিক করে দিলাম, দেখেন এখন কিন্তু সব ম্যাচিং হয়ে গেছে। এমনকি ইউনাইটেড কিংডম কেটে দিয়েছি, সেটাও কিন্তু চলে আসছে, অটো চলে আসছে। কেন? ওরা ওই অ্যাড্রেসটা ট্র্যাক করতে পারছে, যেটা এক্সাক্ট লোকেশনটা কোথায়। দেখেন আপনার স্ট্রিট অ্যাড্রেসের জায়গায় স্ট্রিট অ্যাড্রেস বসে গেছে। এরপরে আপনার যে এখানে কি ছিল, সরি তো দেখে নেই, দেখে কি ছিল, সিটি, সিটির জায়গা সিটি বসে গেছে। এরপরে এটা ছিল হচ্ছে আপনার স্টেট, স্টেট বসে গেছে। জিপ কোড ছিল এটা, বা পোস্টাল কোড, বা পিও বক্স ছিল। এরপরে কান্ট্রি ছিল, কান্ট্রিও কিন্তু সিলেক্ট হয়ে গেছে, কান্ট্রি কিন্তু এখানে ফিল আপ করার না, সিলেক্ট করার, সেটা কিন্তু অটো সিলেক্ট হয়ে গেছে। আর অ্যাটেনশনে কিছু যদি লিখতে চান লিখতে পারেন, না লিখতে না। এখন মেইলিং অ্যাড্রেস আমরা দিলাম, নাকি ফিজিক্যাল অ্যাড্রেস আবার দিব না? যদি এমন হয় যে ওই কোম্পানির একটাই অ্যাড্রেস, বাইরের ডাটাবেজে একটা অ্যাড্রেস আছে, তাহলে আপনি সেম অ্যাজ মেইলিং অ্যাড্রেস এটা কি করবেন, আপনি এটা টিক মার্ক দিয়ে দিবেন, এই, তাহলে ওই স্পেসটা বন্ধ হয়ে যাবে, একটাই অ্যাড্রেস বার থাকবে, গেল। এবার হচ্ছে টেলিফোন নাম্বার, এখানে দেখেন ফোন নাম্বার আছে। এখন যেহেতু ওখানে ইউকে এর ডাটাবেজ আমরা কাজ করতেছি, ইউকে এর ডাটাবেজটা ট্র্যাক করা হয়ে গেছে কুইক বুকসের, এই জন্য কান্ট্রি কোড +44 এটা আমাদের দেওয়ার দরকার নাই, শুধু ফোন নাম্বারটা কপি করে আনবো +44 বাদে, এখানে আমি বাকিটা এই বসায় দিব, তার মানে এই যে +44 দেওয়া আছে। এবার মেইল অ্যাড্রেস, আপনি যদি চান যে যে মেইলটা আমরা ক্রিয়েট করছি সেইটাই ওখানে থাকুক, তাহলে দিবেন। আর যদি বাইরে আপনাকে কোনো মেইল দেয়, ধরেন এটা আছে মেইল, তাহলে আমি এই মেইলিং অ্যাড্রেসটা কি করব, এখানে দিয়ে দেবো, পেস্ট করে দিলাম। দেওয়ার পরে ওয়েবসাইট আমাদের দেওয়া আছে, আমাদের যেটা যেটা দেওয়া আছে সেটা সেটা দিব। এই ওয়েবসাইট আপনাকে বায়ার যা যা দিবে সেটা সেটা অ্যাড করবেন, ওয়েবসাইট দিয়ে দিলাম। এবার মোবাইল নাম্বার, ফ্যাক্স নাম্বার, আপনাকে শুধু কি দিয়েছে, ফোন নাম্বার দিয়েছে, টেলিফোন নাম্বার বা মোবাইল নাম্বার যে কোনো একটা দিয়েছে সেটা দিলেন, আর দুইটা তিনটা যদি না দিয়ে থাকে দিবেন না, যদি দেয় তাহলে দিতে পারেন। আচ্ছা, এরপরে দেখেন নতুন একটা ফিচার যেটা কুইক বুকসে নাই, সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, টুইটার বা এক্স যেটাকে বলে বর্তমানে, এরপরে লিঙ্কডইন, এর লিঙ্কগুলো এখানে দিলে আপনার স্টোরের সাথে এটা কানেক্ট হয়ে যাবে, বা আপনার সফটওয়্যারের সাথে আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আছে, ফেসবুক আছে, টুইটার আছে, লিঙ্কডইন আছে, এই তিনটা। তো আমরা এটা কোম্পানি সেটিং আমাদের শেষ, শেষ করে আমরা কিন্তু এই সর্বশেষ সেভ দিব, সেভ না হলে কিন্তু হবে না। দেখেন এই যে এখানে সাইজ গাইডটাকে যদি কেটে দিই, এই যে এখানে সেভ, এই সাইজ গাইডটা সরতেছে না, এখানে এখানে নিচে কর্নারে লেখা উঠবে সাকসেসফুলি সেভ, ঠিক আছে, এরকম কিছু একটা লেখা উঠবে। লেখা উঠলে আপনারা এখানে ডান দিয়ে দিলেন। আবার দেখেন সেভ করে, সেভ করা মানে ক্লিক করে দেখাচ্ছি, সেভে ক্লিক করলাম, এই কর্নারে এই যে একটা অপশন ওঠে, এটা তো দেখা যাচ্ছে না, এই সেট আপ গাইডের জন্য। আচ্ছা, আমরা এখানে কিন্তু আমাদের কোম্পানি সেট আপ ক্লিয়ার, তাহলে এইভাবে কোম্পানি সেট আপ করে নেবেন। এবার আসি ফিনান্সিয়াল সেটিং অ্যান্ড ইমেল সেটিং। এখন ফিনান্সিয়াল সেটিং, ইমেল সেটিং কোনটা কিভাবে করতে হয় সেইটা আমরা কিভাবে করব, এটা কোথায় যাইতে হবে, এখান থেকে দেখেন অ্যাকাউন্টিং এ যাবেন, অ্যাকাউন্টিং এ যে অ্যাডভান্সে যাবেন, অ্যাকাউন্টিং এরপরে অ্যাডভান্স, এইখানে যে আবার দেখেন কিছু সেটিং আছে বিজনেসে, মানে কুইক বুকসে যেমন একটা জায়গায় সেটিং সবকিছু, ঠিক আছে, মেনু বাই মেনু ভাগ করা, কিন্তু এখানে দেখেন এইখানে যে এই সেটিং, আবার বিজনেসের ভিতরে এখান থেকে অনেক কিছু দেখাশোনার আছে। আবার এই অ্যাকাউন্টে যে এই যে অ্যাডভান্স রিপোর্ট, মানে এখানে অ্যাডভান্সে একটু সেটিং আছে, এখন এই সেই অ্যাডভান্সে আমরা গেলাম, তার মানে এই সেটিংই দিন শেষে শেষ কথা না। ঠিক আছে, এই সেটিং এ কি আছে আপনারা দেখছেন, আর এই অ্যাকাউন্টিং এখানে এসে অ্যাডভান্সে অনেক কাজ আছে। তাহলে এই অ্যাকাউন্টিং এ অ্যাডভান্সে আসছি, আমরা কি করব এখন, ফিনান্সিয়াল সেটিং করব আর ইমেইল সেটিং করব। আমাদের ইমেইল ফরম্যাটটা কেমন হবে ইমেইল কমিউনিকেশনের ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে ইমেইলের কমিউনিকেশনের ক্ষেত্রে যে টেমপ্লেট গুলা, সেগুলো কেমন হবে, এবং ফিনান্সিয়াল সেটিং গুলো কি হবে। এখন ফিনান্সিয়াল, এই যে অ্যাকাউন্টিং এর আন্ডারে অ্যাডভান্স সেটিং এ আসছি,
অ্যাডভান্স সেটিং এ ঢোকার পরে ক্লিক করছি, এই যে অ্যাডভান্স সেটিং এ ক্লিক করছি এখানে। এরপরে ফিনান্সিয়াল সেটিং বা এই যে এখানে ফিক্সড অ্যাসেট বলতে একটা কথা আসছে, আর বাকিগুলো এই পাশে। কিন্তু কিছুক্ষণ পরে দেখবেন আমরা এদিকেও আমরা আরো অনেক যাতে মেনু আসে সেগুলো আমরা করব। এখন আমরা কি করব, অ্যাডভান্স সেটিং এর আন্ডারে ফিনান্সিয়াল সেটিং করব। ফিনান্সিয়াল সেটিং এ ক্লিক করব। এখানে কি বলছে, উই হ্যাভ ইন্ট্রোডিউস এ নিউ ওয়ে টু ম্যানেজ দ্য ফিনান্সিয়াল ইয়ার এন্ড। ঠিক আছে, এখানে এরকমই দেখাচ্ছে 31শে মার্চ ইয়ার এন্ড ডেট। ঠিক আছে, ম্যানেজ ফিনান্সিয়াল ইয়ার এন্ড না, এটার দরকার নাই, কারণ ইউনাইটেড কিংডমে 31 মার্চ হচ্ছে ফিনান্সিয়াল ইয়ারের লাস্ট ডেট। কিন্তু আপনি চাইলে আপনার মতো কাস্টম করতে পারবেন, এটা আমরা পরে করি। ঠিক আছে, এখন বাকি কি কাজ আছে এখানে। ভ্যাট স্কিম কি দিবেন, এখানে ভ্যাট সেটিং আছে। ভ্যাট স্কিম কি দিবেন, অ্যাকুয়াল স্কিম। তার মানে আপনি আপনার প্রতিষ্ঠানে, ব্যবসা প্রতিষ্ঠানে যদি 20 টাকার প্রোডাক্ট বিক্রি করেন, সাপোজ যে আপনি সারা মাসে 20 টাকার প্রোডাক্ট বিক্রি করছেন, এখন ওই 20 টাকার 10 টাকা বাকি আছে মার্কেটে, আর 10 টাকা আপনার হাতে পাইছেন। এখন আপনার ট্যাক্সটা আপনার সরকারকে কিভাবে দিতে হবে, আপনার লোকেশনে কি বলে যে আমি এই 20 টাকার বিক্রি করছি টোটাল, সেই টাকার উপরে ট্যাক্স দেব, নাকি আমি 20 টাকা বিক্রি করছি অথচ 10 টাকা হাতে পাইছি আর 10 টাকা হাতে পাইনি, তাহলে যে 10 টাকা হাতে পাইছি সেই 10 টাকার ট্যাক্স দেবো, কোনটা দেবো? যদি ওই টোটাল 20 টাকা টোটাল সেলের উপরে ট্যাক্স দেন তাহলে অ্যাক্রুয়াল সেটি, অ্যাক্রুয়াল স্কিমটা থাকবে। ঠিক আছে, আর যদি ক্যাশ, আমি যে কয় টাকা হাতে পাইছি সেইটার পরে ট্যাক্স দেন তাহলে ক্যাশ স্কিম। আর যদি ফ্ল্যাট রেট অ্যাক্রুয়াল স্কিম, ফ্ল্যাট রেট, ক্যাশ স্কিম। ফ্ল্যাট রেটে আবার ক্যাশ অ্যাক্রুয়াল দুটো আছে। ফ্ল্যাট রেটে যদি সেল করে থাকেন সেক্ষেত্রে অ্যাক্রুয়ালে সেল করছেন নাকি ক্যাশে সেল করছেন, বা কোনভাবে আপনি দিবেন সেভাবে দিতে পারেন। তা আমরা ধরেন এখানে ক্যাশ স্কিম চুজ করছি, যে না আমি 20 টাকার বিক্রি করছি তার 10 টাকা হাতে পাইছি, ওই 10 টাকারই আমি ট্যাক্স দিব, বাকি 10 টাকা হাতে পাবো তারপরে ট্যাক্স। ঠিক আছে, তা আমি যে 10 টাকা নগদে পাইছি সেই 10 টাকার উপরেই ট্যাক্স আমার হবে। দিলাম ক্যাশ স্কিম। ভ্যাট পিরিয়ডটা কি, বাংলাদেশে সাধারণত কিন্তু মান্থলি। ঠিক আছে, কিন্তু আমাদের এখানে আছে যে কোয়ার্টারলি। ইউকেতে কোয়ার্টারলি আমরা দিব। ভ্যাট নাম্বার, ভ্যাট নাম্বার কোনটা আমাদের, ইউকেতে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার, ভ্যাট নাম্বার অনেক ক্ষেত্রে এক হয়ে থাকে, আবার অনেক ক্ষেত্রে চেঞ্জ থাকে। তা ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার দেখা যাচ্ছে আলাদা। তা আপনার যদি এখানে বায়ার দেয় সেটা আপনি দিবেন, না হলে না দিবেন, আমরা দিচ্ছি না। যদি কোনো বায়ার দিয়ে থাকে আপনাকে সেটা দিবেন। এবারে ট্যাক্স, ট্যাক্স ডিফল্টে কি আছে এখানে দেখেন। ট্যাক্সটা কেমন হবে ফর সেল, সেলের ক্ষেত্রে ট্যাক্স কি হবে, ট্যাক্স কি ইনক্লুসিভ হবে না এক্সক্লুসিভ হবে? এই ইনক্লুসিভ এক্সক্লুসিভ কিন্তু আমরা কুইক বুকসে শিখছি। প্রত্যেকটা ক্ষেত্রে যদি কুইক বুকসের সাথে তুলনা করে বোঝার চেষ্টা করেন তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। এক্সক্লুসিভ ট্যাক্স হচ্ছে যে আমি প্রোডাক্ট বিক্রি করবো 20 টাকায়, কোনো একটা প্রোডাক্ট 20 টাকায় বিক্রি করবো, ওই 20 টাকার বাইরে আমার ট্যাক্স থাকবে, অর্থাৎ ট্যাক্সটা 20 টাকা আমার প্রোডাক্টের দাম, তারপরে ট্যাক্স যোগ হবে। ঠিক আছে, কিন্তু ট্যাক্স সহজে পণ্যের মূল্যটা ওইটা আমি সেটা আলাদাভাবে করব না, এখানে শুধু এক্সক্লুসিভ অফ ট্যাক্স দিয়ে রাখবো। আর যদি এমন হয় যে না ওই প্রোডাক্টের ভিতরেই ট্যাক্স আছে তাহলে ইনক্লুসিভ ট্যাক্স। আমার কি হবে, যে আমার প্রোডাক্টের বডি রেট যেটা বা প্রোডাক্টের অ্যাকচুয়াল দাম যেটা সেইটা আমি রাখবো, পাশাপাশি ট্যাক্সটা আলাদা হবে, যোগ হবে, অর্থাৎ এক্সক্লুসিভ ট্যাক্স। ঠিক আছে, ট্যাক্স এক্সক্লুসিভ এটা দিয়ে দিলাম। ঠিক আছে, এবার আছে বেসড অন লাস্ট সেল, এর বিভিন্ন কিছু আছে, ট্যাক্স ইনক্লুসিভ, নো ট্যাক্স। আর যদি কোনোটায় জিরো রেটেড ট্যাক্স থাকে বা নো ট্যাক্স থাকে বা ট্যাক্স এক্সাম্পটেড থাকে সেগুলো নো ট্যাক্স দিতে পারেন। ওকে, তা সেলের ক্ষেত্রে আমরা ট্যাক্স এক্সক্লুসিভ, পার্সেসের ক্ষেত্রেও এক্সক্লুসিভ ট্যাক্স, দুটোই এটা যেটা দেওয়া আছে সেটাই থাকবে। দেখেন এই ট্যাক্স এক্সক্লুসিভ কিসের কিসের ক্ষেত্রে প্রযোজ্য হবে, দেখেন এই যে ইনক্লুডিং ইনভয়েস কোডস, এখানে কিন্তু কোডস আছে। ঠিক আছে, ক্রেডিট নোটস অ্যান্ড রিসিভ মানি আইটেমস, এই ক্ষেত্রে সেলস ট্যাক্সটা প্রযোজ্য হবে। সেলস রিলেটেড যে ট্যাক্স গুলো অর্থাৎ ট্যাক্স এক্সক্লুসিভ, এই 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 যে যে কাজগুলো এর চেয়ে প্রযোজ্য হবে। আর ট্যাক্স এক্সক্লুসিভ ফর পার্সেস, এইগুলো কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে, ইনক্লুডিং বিলস, পার্সেস অর্ডার, ক্রেডিট নোট অ্যান্ড স্পেন্ড মানি আইটেম। ঠিক আছে, ক্রেডিট নোট কথাটা দুই জায়গায় আছে, তা ক্রেডিট নোট এখানে আবার একটু চেঞ্জ আছে, কুইক বুকস এর মতো যেটা ক্রেডিট নোট ধরা বাঁধা, এখানে কিন্তু একটু চেঞ্জ আছে। এরপরে কি আছে দেখেন, কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি স্কিম। এই কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি সিআইএস স্কিম, ঠিক আছে, এইটা কিন্তু কুইক বুকসেও ছিল আমাদের ইউকের জন্য। যারা ইউকেতে করছেন আগের ক্লাসগুলো তারা জানেন। কিন্তু এটা যদি কোনো বায়ার আপনাকে কোনো ডাটা প্রোভাইড না করে তাহলে কিছু দিবেন না। আগে চাইতে হচ্ছে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি স্কিমের নাম্বারটা, আর এখন বলতেছে যে ইনাবেল করার জন্য আপনার কি করতে হবে, আই এম এ রেজিস্টার্ড কন্ট্রাক্টর না আই এম এ রেজিস্টার্ড সাব কন্ট্রাক্টর, আপনি কি কন্ট্রাক্টর না সাব কন্ট্রাক্টর, এর যদি কন্ট্রাকশন ইন্ডাস্ট্রি স্কিমের আওতা যদি থাকেন এর ভিতরে কোনটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা দিবেন। যদি কারোর এটা না দরকার হয় সে দিবেন না, যে না আমি হচ্ছে বাই সেলিং এর ক্ষেত্রে আসি, মানে জাস্ট প্রোডাক্ট পাইকারের থেকে কিনে আনি আর খুচরা বিক্রি করি বা হোলসেলিং করি বা যা করেন, বা সেক্ষেত্রে আমার সাথে কন্ট্রাক্টর সাব কন্ট্রাক্টর এটা যায় না, তাহলে আমি দিব না, সহজ কথা। বিএসসিএস এগুলো কোনো কিছু দরকার নাই। লক ডাটা, এই লক ডাটাটা এখন এরকম প্রশ্নবোধক চিহ্নের মতো থাকবে, পরে এটা চেঞ্জ করা যাবে। লক ডাটা মানে
প্রতি মাসে মাসে আমি যদি চাই যে প্রতি মাসে মাসে আমি যে কাজ করতেছি, ধরেন এই চল আগস্ট মাস, জুলাই মাসের কাজ জুলাই মাসের 31 তারিখে হিসাব নিকাশ লেনদেন ক্লিয়ার হয়ে যাবে, ওই জুলাই মাসের ডাটাটা লক হয়ে যাবে। ঠিক আছে, এখন আমার কই মানে সরি জেরো সফটওয়্যারে শুধুমাত্র আগস্ট মাসের ডাটা থাকবে। ঠিক আছে, আগেরগুলো সব লক থাকবে, লক পজিশনে থাকবে। এরকম যদি কেউ চান যে না মান্থ টু মান্থ প্রত্যেক মাসের ডাটা ক্লোজ হয়ে যাবে এবং হিসাব নিকাশ ক্লোজ করে ওটা লক থাকবে, তো এটা সাধারণত সচরাচর সব বিজনেসের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। প্রিভিয়াস ডাটা অনেক সময় প্রয়োজন হয়, তা লক করে রাখলে আপনি তার ভিতরে ঢুকতে পারবেন, কিন্তু সেখানে ওই সিকিউরিটি অপশন থাকবে, বিভিন্ন রকম মানে সহজসাধ্য হবে না। কুইকবুকসেও এরকম ক্লোজ ডাটা অপশন ছিল, আর এখানে আছে লক ডাটা। ঠিক আছে, বা লক ডেট, এখানে যাব না। এখানে লক ডেট টেট কিছু করার দরকার নেই। আমরা কি করতেছি, টাইম জোন আমাদের লন্ডন, লিসবন অর্থাৎ ইউটিসি +00 এটা থাকবে, দিয়ে আমরা সেভ করলাম। ঠিক আছে, সেভ করে দিলাম। এটা হচ্ছে আমাদের কি ফিনান্সিয়াল সেটিংটা হলো। ঠিক আছে, এবার আমাদের কি আছে, ইমেল সেটিং। ইমেল সেটিংটা কোথায় আছে, বিজনেসে যাব, বিজনেসে এসে, ও না, বিজনেসে না, সরি, এই যে এখানে এসে অ্যাডভান্সে, আচ্ছা আমি, ওয়েট, এই সেটিং এ সরি, এই যে এই সেটিং এর ভিতরে, এই যে যে কোম্পানি সেটিং, এই দেখছেন সেটিং এক একটা এক এক জায়গায়। যেমন এই অ্যাকাউন্টিং সেটিং এ অ্যাডভান্সে গেছি, এখানে যেমন ফিনান্সিয়াল সেটিং, ঠিক আছে, বা ট্যাক্স রেট দেখেন কয়েকটা কিছু। ঠিক ইমেল সেটিংটা, ইমেল টেমপ্লেট সেটিংটা এই সেটিং এর ভিতরে। এখান থেকে সেটিং এ গেলাম, এইখানে দেখেন যে অর্গানাইজেশন সেটিং করছি, এরপরে ইউজার, কারেন্সি, কানেক্ট অ্যাপ। এইখান থেকে আপনার এই যে ইমেল সেটিং, এখানে যাবেন, পেরোল সেটিং বা অন্যান্য যা কিছু সব এখানে আছে। ইমেইল অ্যাড্রেস এই থাকলো, এটা হচ্ছে আপনার ইমেইল অ্যাড্রেস আর টেমপ্লেট। ইমেইল যদি আপনার নিজের ইমেইল অ্যাড্রেসটা চেঞ্জ করতে চান, ধরেন এটা আমি নাম দিয়েছি এটা, আর আমার মেইল অ্যাড্রেসটা এইটা, এই, এখানে যদি আপনি মেইল অ্যাড্রেসটা চেঞ্জ করতে চান, তাহলে এখান থেকে চেঞ্জ করা যাবে না, কিন্তু এখানে অ্যাড করা যাবে মেইল। দেখেন এই যে অ্যাড মেইল অ্যাড্রেস, এখানে ক্লিক করলে আপনি কোনো মেইল অ্যাড করতে পারবেন। ইমেল নেম, নামটা দিবেন আর মেইল অ্যাড্রেসটা দিবেন, দিয়ে আপনি অ্যাড করতে পারবেন। ওকে, মেইল, নতুন মেইল অ্যাড করা। এরপরে টেমপ্লেট, টেমপ্লেটে দেখেন এখন আমরা ক্লিক করি নাই, এখন লেখা যাচ্ছে যে ইউ হ্যাভ 8 স্ট্যান্ডার্ড টেমপ্লেটস। এখানে কিন্তু এডিট অপশন আছে। আমরা যখন এই যে টেমপ্লেটের পরে আসবো, এখানে এডিটে পরে ক্লিক করি, আগে শুধু 8 স্ট্যান্ডার্ড টেমপ্লেট, এর পরে ক্লিক করি। ক্লিক করলে কি কি আছে দেখি, রিপোর্টিং ইনভয়েস, ওকে, এই যে রিপোর্টিং ইনভয়েস, বেসিক, সেলস ইনভয়েস, মানে এখানে এইগুলো, এই বিষয়গুলো ডিফল্টে দেওয়া আছে। আপনি যদি চান তা এগুলো ইউজ করতে পারেন, কারণ এগুলো স্ট্যান্ডার্ড দেওয়া থাকে, কুইক বুকসে হোক জেরোতে হোক, এগুলো স্ট্যান্ডার্ড দেওয়া থাকে। একজন ক্লায়েন্ট আপনাকে যা দিবে তার থেকে ভালো দেওয়া থাকে। যদি ক্লায়েন্টের কোনো বিশেষ কোনো কিছু অ্যাড করার প্রয়োজন হয়, যে না ক্লায়েন্টের কোম্পানির নাম উল্লেখ করে দিব, বা ফোন নাম্বার, বা ব্যাংক ডিটেলস, সেগুলো আপনি এখানে যোগ করে দিতে পারেন। যেমন যেমন রিপিটিং ইনভয়েস, রিপিটিং ইনভয়েসের ক্ষেত্রে একরকম, আবার সেলস ইনভয়েস, যেমন সেলস ইনভয়েস আমরা একটু দেখি, এটা যদি যাই, এই বেসিক এখানে লেখা আছে, তো আমরা যদি ক্লিক করি এটার পরে, দেখেন কি লেখা থাকবে এখানে, বেসিক মানে টার্মটা বেসিক টার্ম টেমপ্লেটটার। এখানে কি থাকবে, ইনক্লুডিং অ্যাকশন টু অনলাইন ইনভয়েস অ্যান্ড ডিটেল সামারি। এখানে কি আছে, অনলাইন ইনভয়েস এবং ডিটেল সামারি থাকবে, সামারিটা ডিটেইল আকারে থাকবে তাই বলছে। এখানে মেসেজটা থাকবে ক্লায়েন্টকে, ধরেন কেউ যদি আপনার কাছ থেকে প্রোডাক্ট কেনে, তার সেই ইনভয়েসটা কিভাবে সেই ক্লায়েন্টের কাছে পৌঁছাবে, মেইলের মাধ্যমে। ঠিক আছে, অনলাইনে কিভাবে পৌঁছাবে, তাহলে ইনভয়েস, ইনভয়েসের পরে এখানে ইনভয়েস নাম্বার দেওয়া থাকবে ব্র্যাকেটে, যে ইনভয়েস 1001 ফ্রম ট্রেডিং নেম, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের নাম এখানে অটো ইনক্লুড হয়ে যাবে ব্র্যাকেটে, যে ক্রাউড ক্রাউড কম্পিউটার ইনকর্পোরেশন ইজ ডিউ, অর্থাৎ ইনভয়েস 1001 ফ্রম ক্রাউড কম্পিউটার ইনকর্পোরেশন ইজ ডিউ, এটা লেখা থাকবে মেইলের সাবজেক্টে। এবার লেখা থাকবে হাই, কন্ট্যাক্ট ফার্স্ট নেম এখানে চলে আসবে, যে হাই, মানে এটা প্রোগ্রামিং করা, ধরুন আপনার কন্ট্যাক্ট ফার্স্ট নেম, ধরেন আপনি যাকে কাছে সেল করছেন আপনার কাস্টমার, ধরেন মিস্টার রহিম, লেখা থাকবে যে হাই মিস্টার রহিম, হেয়ার্স ইনভয়েস, অর্থাৎ ইনভয়েস নাম্বার 1001 ফর, ধরেন এই যে কান্ট্রি কোড, সরি কারেন্সি কোড, ধরেন কারেন্সি কোড আপনার কি, আপনার ধরেন আমরা ইউএসডি তে করবো, তাহলে নাম্বার ফর এই যে ইউএসডি তে এরকম থাকবে, ইনভয়েস টোটাল উইদাউট কারেন্সি। ঠিক আছে, উইদাউট কারেন্সিতে ইনভয়েসের টোটাল এখানে থাকবে, এই অ্যামাউন্টটা লেখা থাকবে, যে ইনভয়েস নাম্বার এই হচ্ছে, কারেন্সি কোড এই হচ্ছে, ইনভয়েস উইদাউট কারেন্সি। ঠিক আছে, এখানে দিয়ে দ্য অ্যামাউন্ট আউটস্ট্যান্ডিং অফ, এই যে কারেন্সি কোড অর্থাৎ কারেন্সি চিহ্নটা যেটা, ঠিক আছে, $সাইন, এরপরে অ্যামাউন্ট ডিউ, কয় টাকা ডিউ আছে উইদাউট কারেন্সি। ঠিক আছে, যেহেতু কারেন্সি কোড দেখেন বারবার কারেন্সি কোড বলতেছে, এটা হচ্ছে কারেন্সির চিহ্নটা, ধরেন $সাইনটা আগে থাকে আমরা জানি, এবং অ্যামাউন্ট ডিউ উইদাউট কারেন্সি, তার মানে কারেন্সি কোড যদি থাকে তার মানে ডলার চিহ্নটা দেওয়া, তার মানে অ্যামাউন্টের পরে তো আর কারেন্সি দেওয়ার দরকার নেই, এই জন্য উইদাউট কারেন্সি লেখা, এই ইজ ডিউ অন ডেটটা লেখা থাকবে।
ভিউ ইউর বিল অনলাইন, ঠিক আছে, অনলাইন ইনভয়েস লিঙ্ক এখানে দেওয়া থাকবে, এখানে কিন্তু কুইক বুকসে লিঙ্ক দেওয়া থাকে না, এখানে লিঙ্ক দেওয়া থাকবে। ফ্রম ইউর অনলাইন বিল ইউ ক্যান প্রিন্ট এ পিডিএফ এক্সেল, সরি, পিডিএফ এক্সপোর্ট এ সিএসভি, অর ক্রিয়েট এ ফ্রি লগ ইন অ্যান্ড ভিউ ইউর আউটস্ট্যান্ডিং বিল। এটা লেখা থাকবে যে আপনি এটা চাইলে আপনি পিডিএফ এ ডাউনলোড করতে পারেন বা সিএসভি তে এক্সপোর্ট করতে পারেন, বাট এটা ফ্রিতে, ফ্রি এখানে লগ ইন করেও ক্রিয়েট করতে পারেন আউটস্ট্যান্ডিং যে আপনার বিলটা। এরপর ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন প্লিজ লেট আস নো, ঠিক আছে, এইটা লেখা থাকবে। এরপরে নিচে লেখা থাকবে যে থ্যাঙ্কস, এই যে নিচে কিন্তু আমি আনলাম এই যে কিবোর্ডের ডাউন বাটনে ক্লিক করে করে এই নিচের অপশন আনলাম যে থ্যাঙ্কস, আপনার ট্রেডিং নেম অর্থাৎ ক্রাউড কম্পিউটার ইনকর্পোরেশন, এটা লেখা থাকবে, লিখে সেভ। তাহলে এটা এগুলো ভালো আছে, এগুলো আমরা এখন চেঞ্জ করবো না, কারণ এখানে মানে বেসিক বিষয়গুলো এখানে আছে। ঠিক আছে, এখানে দেখেন কোনটা কোনটা আছে, শুধু আপনি সেটা দেখেন যে কি কি আছে এখানে। রিপোর্টিং ইনভয়েস, সেলস ইনভয়েস, ক্রেডিট নোট, স্টেটমেন্ট, পার্সেস অর্ডার, রেমিটেন্স, রিসিপ্ট, কোডস। আরো যদি আপনি চান যে কোনো টেমপ্লেট অ্যাড করবেন, এখানে যদি চান কোন ধরনের টেমপ্লেট আপনি অ্যাড করবেন এর ভিতর থেকে, এর এখানে অনেক কিছু আছে। যে না আমার এটা নাই, অটো পে, রিসিপ্টের, তারপরে আরো যদি কোনো কিছু থেকে থাকে সেগুলো আপনি চাইলে এখানে অ্যাড করবেন এবং নাম দিবেন। এরপর ডিফল্ট নাকি আলাদা কিছু, ডিফল্টে টিক মার্ক করলে ডিফল্ট হয়ে যাবে, ঠিক আছে। এইখান থেকে মেসেজ দিবেন, ইনসার্ট প্লেস হোল্ডার, এখান থেকে যদি আপনার কোনো প্লেস হোল্ডারকে আপনি দিতে চান, ইনসার্ট করতে চান, যেমন কন্ট্যাক্ট নেম যদি বলেন, অ্যামাউন্ট ডিউ, মানে যে কোনো কিছু এখান থেকে এই যে যেগুলো আছে ফরম্যাট করা, সেখান থেকে যে কাউকে বা যে কোনো কিছুকে অ্যাড করতে পারবেন, ঠিক আছে, অ্যাজ এ প্লেস হোল্ড করতে পারবেন ইনসার্ট করে, ঠিক আছে। এরপর এখানে ডিসক্রিপশনে লিখতে পারবেন আপনার মন মতো করে, আর মেসেজের অর্থাৎ টাইটেলে বা সাবজেক্টটা কি থাকবে ইমেইলের সেটাও কিন্তু এখানে লিখতে পারেন, লিখে আপনি এখানে ফিল আপ করতে পারেন। যে এখানে 8টা আছে, 8টাই সীমাবদ্ধ থাকবে তা কিন্তু না, আপনিও এখানে অ্যাড করতে পারেন। এই ছিল হচ্ছে ইমেইল সেটিং, ঠিক আছে। এবার ইউজার সেটআপ দেখেন এখন আহ, আমরা কুইক বুকসে যেমন দেখা যাচ্ছে ইউজার সেটআপ বা ইউজার কিভাবে দিতে হয়, এই বিষয়টা হয়তো আমাদের এখানের অনেকে আছেন যারা এই ক্লাসটা আমাদের ক্লাসটা না, ওই অপশনটা শুধুমাত্র দুইটা কুইক বুকস অ্যাকাউন্ট অনেকে ছিল না এই 20 নম্বর ব্যাচে যারা আছেন, এজন্য ওটা আমাদের স্কিপ হয়ে গেছে। পরবর্তীতে আমরা ওটা দেখতে পারি না, তবে এটার জন্য আমি সুন্দর করে একটা ভিডিও আমি ইউটিউব চ্যানেলে দিয়ে দিব। আর প্রিভিয়াস যারা আছেন অথচ জেরোর কোর্স করতেছেন এখন নতুন, যে কুইক বুকস আগে থেকে কোনো ব্যাচে আমার ছিলেন, তারা ব্যাপারটা জানেন কিভাবে একটা সফটওয়্যার থেকে একটা সফটওয়্যারে ইউজার দিতে হয় কুইক বুকসে। তা আমি এটার জন্য আলাদা একটা টিউটোরিয়াল ইউটিউবে দিয়ে দিব, ঠিক আছে। আর জেরোটা আমি এখন নগদে দেখাই দিব যে কিভাবে অ্যাক্সেস দেওয়া বা ইউজার ম্যানেজমেন্ট কিভাবে করতে হয়, ঠিক আছে। তো ইউজার ম্যানেজমেন্টের জন্য কোথায় যাইতে হবে, ক্রাউন কম্পিউটার ইনকর্পোরেশন এখান থেকে ক্লিক করে আমরা আবার সেই সেটিং এ যাব। সেটিং এ যে ওই যেখান থেকে দেখেন এই যে ইমেল সেটিং করছি, এইখানে দেখেন এই যে ইউজার সেটআপ, ইউজারে ক্লিক করব। ইউজারে ক্লিক করলে এখান থেকে আমরা সুন্দর করে কিন্তু ইউজার সেটআপ করতে পারবো। এখন একটা কথা বলে নিই আগে, যে কুইক বুকসে একটা অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করবেন তখন দেখেন এই স্ট্যান্ডার্ড অ্যাক্সেস থাকবে। আচ্ছা, এটা ওপেন হয়ে গেল, আমি একটু ব্যাকে যাব। স্ট্যান্ডার্ড অ্যাক্সেস মানে সব অ্যাক্সেস না। কুইক বুকসের যেমন ছিল হচ্ছে আপনাদের অ্যাক্সেস হচ্ছে যে কোম্পানি অ্যাডমিন, আর এখানে কিন্তু অ্যাডভাইজার অ্যাক্সেস সর্বোচ্চ। কোম্পানি অ্যাডমিন অ্যাক্সেস দিলে কুইক বুকস সর্বোচ্চ অ্যাক্সেস দেওয়া হতো, আর এখানে সেই অ্যাক্সেসটার নাম অ্যাডভাইজার অ্যাক্সেস, ঠিক আছে। যেমন এখানে কারেন্ট ইউজারকে ধরেন আমার নাম দেওয়া আছে, আমার মেল দেওয়া আছে, এটাকে সাবস্ক্রাইবার। আর যদি আপনাকে ধরেন আপনি কোনো মানে কাজ করতেছেন, আপনি কোনো ইউজার কোনো সাবস্ক্রাইব করেন নাই, বিভিন্ন রকম এখানে শো করবে, ঠিক আছে। কিন্তু আপনার যদি এই অ্যাকাউন্টে সাবস্ক্রাইবার হন তাহলে আপনার পরিচয়টা থাকবে অ্যাজ এ সাবস্ক্রাইবার হিসেবে, ঠিক আছে। এরপরে এই যে নিচে দেখেন এই যে লেখা আপনার কোন ধরনের অ্যাক্সেস দেওয়া আছে সেটার নাম এখানে স্ট্যান্ডার্ড অ্যাক্সেস। এরপরে কি কি করতে পারবেন দেখেন, তাই লেখা কন্ট্যাক্ট ব্যাংক অ্যাকাউন্ট অ্যাডমিন, ঠিক আছে। কন্ট্যাক্ট ব্যাংক অ্যাকাউন্ট অ্যাডমিন, ম্যানেজ ইউজার রিপোর্টস এবং পেরোল অ্যাডমিন, ঠিক আছে। এইগুলা আপনার স্ট্যান্ডার্ড অ্যাক্সেস থাকলে লিমিটেশন কিছু করতে পারবেন। এখন কখন লগ ইন করছেন সর্বশেষ সেটাও কিন্তু এখানে 29 মিনিট আগেও এটা দেখা যাচ্ছে। আর এইখান থেকে আপনি চেঞ্জ পারমিশন, যদি আপনি চান যে না এখানে যে অ্যাক্সেসটা আছে সেইটাই আমি পারমিশনটা এখান থেকে চেঞ্জ করে দেবো, তাও দিতে পারবেন। আবার অন্যভাবেও পারবেন যে নতুন ইউজার ও এখান থেকে অ্যাড করতে পারবেন। তা আগে নতুন ইউজার অ্যাড করা দেখাই, যে ইনভাইট এ ইউজার। এই ইনভাইট এ ইউজারে যে আমরা যদি এখান থেকে একটা কাউকে আমরা পাঠাতে চাই অ্যাক্সেস, ধরেন আমার এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, কিন্তু এক এক মেইল মানে একই ব্রাউজারে তো দুটো লগ ইন হবে না, এক ব্রাউজারে দুটো লগ ইন হবে না, ঠিক আছে। দেখি আমি আর একটা এখানে জেরো লগ ইন করা যায় কি না, জেরো.com দেখি আমি।
লগ ইনে ক্লিক করলে তো ওইটাই হয়ে যাবে। হয়। আমার অন্য ব্রাউজারে একটা লগ ইন করা উচিত ছিল, হ্যাঁ। সেম পাইনি। ঠিক আছে। এখান থেকে লগ আউট হয়ে গেলে তোমরা কিন্তু একটু, আচ্ছা, আমি অন্যভাবে একটু দেখাচ্ছি, কিন্তু ওটাও আমার এখানে মেইল আছে, মেইলের অ্যাড্রেসটা হচ্ছে, আচ্ছা এই দুটোই কম্পারিজন করে আমার দিতে হবে, মানে এখান থেকে আমি অ্যাক্সেস কিভাবে মানে আপ ডাউন করতে হয় সেটা দেখাতে পারবো, কিন্তু ওই এক ব্রাউজারে হওয়ার কারণে মানে আমার এই এক ব্রাউজারে ওই মেইলটা, আর একটা যে জিরো অ্যাকাউন্ট আছে সেইটা এই ব্রাউজারে সেট আপ করা, কিন্তু সেই মেইলটা আমার এই পিসিতে লগ ইন করা নাই। ঠিক আছে, যার কারণে এখান থেকে দেখা যাচ্ছে না সেটা। আচ্ছা আমি এটা মানে জাস্ট কিভাবে অ্যাক্সেস পাঠাতে হয় দেখেন, আমি আমি এখান থেকে বলতেছি যে এইখানে ফার্স্ট নেম, আপনি ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, অর্থাৎ যার জিরো অ্যাকাউন্ট ক্রিয়েট করা তার ফার্স্ট নেম লাস্ট নেম, এবং তার যে মেইলে ধরেন আমি আমার ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নিচ্ছি, আমার ক্লায়েন্ট অ্যাক্সেস দিতে পারে না, তাহলে আর কি করতে হবে, ধরেন তারা নিয়ে জুমে আমি ঢুকলাম, জুমে ঢুকে বলতেছি যে প্লিজ এইখানে যান, কোথায় যাবে, সে এইখান থেকে এই সেটিং এ থেকে এই সেটিং এ যাবে, সেটিং এ যাওয়ার পরে কোথায় যাবে, এখানে বলতে হবে যে ইউজারে যান, ইউজারে যাওয়ার পরে দেখা গেল যে উনি যে আপনাকে অ্যাক্সেস দিবে সেই আছে এইখানে, ধরেন এখানে তার নাম লেখা আছে, এবার আপনাকে অ্যাক্সেস পাঠাতে হবে, তাহলে ইনভাইট ইউজারে যাবে, তাকে যাইতে বলবেন, যাওয়ার পরে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম, মানে কেননা আপনাকে অ্যাক্সেস দিবে, আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিলেন, এবং আপনার যে মেইলে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে ধরেন সেই মেইলটা এখানে দিবে, দেওয়ার পরে আপনাকে কি কি কাজ অ্যাসাইন করবে, প্রজেক্ট নিয়ে যদি করতে হয় তাহলে টিকমার্ক দিবে, টিকমার্ক দেওয়ার পরে দেখেন এখানে তিনটে অ্যাক্সেস আছে, লিমিট করে দিলে আপনি লিমিটেড কিছু পাবেন, রিড রিড অনলি পাবেন, ঠিক আছে, রিড অনলি, ঠিক আছে। এরপরে যদি স্ট্যান্ডার্ড দেয় তাহলে মিডিয়াম অ্যাক্সেসটা পাবেন, কিন্তু অ্যাডমিন দিলে আপনি প্রজেক্টে সবকিছু করতে পারবেন। এরপরে পেরোল, পেরোলে অ্যাডমিন অ্যাক্সেস, পেরোলে একটা অ্যাক্সেসই থাকে, পেরোলে অ্যাডমিন, এছাড়া পেরোলে আলাদা কোনো খন্ড খন্ড অ্যাক্সেস থাকে না। আর বিজনেস অ্যান্ড অ্যাকাউন্টিং এখানে যদি দেয় তাহলে এখানে টিকমার্ক দিবে, দিলে এখানে কি ইনভয়েস অনলি, যে আপনি শুধু ইনভয়েস করতে পারবেন আর কিছু করতে পারবেন না, তার ভিতরে আবার টিকমার্ক দিয়ে দেওয়া যাবে যে ইনভয়েসের ভিতরে আবার কোনটা কোনটা সে করতে পারবে, যে অনলি ক্রিয়েট ড্রাফট, আপনি শুধু ড্রাফট ক্রিয়েট করতে পারবেন। এরপরে আপনি যদি চান যে শুধু সেলস করতে পারবেন, পারচেজ বা অ্যাপ্রুভ অ্যান্ড পে এটাও করতে পারবেন, তাহলে সেগুলো এখান থেকে দিয়ে দিবে, যে কোনো একটা ইনভয়েস অনলিতে গেলে যে কোনো একটা আপনি অ্যাক্সেস পাবেন। যদি ইনভয়েস অনলি না দিয়ে স্ট্যান্ডার্ড দেওয়া হয়, তাহলে স্ট্যান্ডার্ড দিলে মোটামুটি, এখন তো স্ট্যান্ডার্ডই ছিল, যে দেখেন স্ট্যান্ডার্ড থাকা মানে এখন অনেক কিছু গ্যাপ আছে, বাকি আছে, এইখানে চাইলে আপনি পাবলিশ রিপোর্ট ক্লিক করতে পারবেন না, এগুলো যাবে না, কারণ স্ট্যান্ডার্ড অ্যাক্সেসে এগুলো পাবে না। আর যদি রিড অনলি দেন, অ্যাডভাইজারে পরে যাই, রিড অনলি দিলে দেখেন শুধু দেখতে পারবেন, রিড অনলি কাদের দেয় জানেন, যারা অডিটর থাকে, যে বিভিন্ন ফার্ম থেকে যারা অডিট করে, অ্যাকাউন্টিং অডিট বা ট্যাক্স অডিট যেগুলো করা হয়, সরকারের পক্ষ থেকে বলেন বা ব্যক্তিগত পক্ষ থেকে, যে ভ্যাট রিটার্ন দেওয়ার আগে যে অডিট করানো হয়, সেই অডিটটা যখন কাউকে দিয়ে করানো হয় রিমোটলি, তখন রিড অনলি মোডে অ্যাক্সেস দেওয়া হয়, ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে, তো সে শুধু দেখতে পারবে, কোনো কাজ করতে পারবে না। আর সর্বশেষ হচ্ছে সর্বোচ্চ অ্যাডভাইজার অ্যাক্সেস, অ্যাডভাইজার অ্যাক্সেস দিলে দেখেন সবকিছুই করতে পারবে, এখন যেগুলো ওই যে টিকমার্ক দেওয়া নাই, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাডমিন, যদি তাও দিতে চান, ব্যাংক এডিট করতে পারবে বা ব্যাংক ডিটেইল দেখতে পারবে, কাস্টমার এন্ড সাপ্লায়ারের বিষয়গুলো ডিটেইলে দেখতে পারবে। এরপরে ফাইল এমটিডি ভ্যাট রিটার্ন, যে ভ্যাট রিটার্নও দিতে পারবে, এখানে যদি টিকমার্ক দেন। আবার ম্যানেজ ইউজার, এই ম্যানেজ ইউজার না দিলে কিন্তু আপনি অন্য কাউকে ইউজার দিতে পারবেন না, যেমন আপনি এখন আছেন ধরেন স্ট্যান্ডার্ড ইউজারে, এই যে কোম্পানি যখন ক্রিয়েট করছিলেন তখন স্ট্যান্ডার্ড ইউজার ছিলেন, কিন্তু আপনি যদি নিজেই অ্যাডভাইজারে অ্যাক্সেস আপনার না থাকে, তাহলে কিন্তু এই অ্যাক্সেস আপনি অন্য একজনকে কিভাবে দিবেন। ঠিক আছে, তা ধরেন এটা আমি এখানে টিকমার্ক দিলাম, এটা দিলাম, এবারে যদি কোনো মেসেজ লিখতে চান এখানে টিকমার্ক দিয়ে যে হ্যালো, এ ক্রাউড ইনকর্পোরেশন লিমিটেড উড লাইক টু ও অ্যাক্সেস দেয়ার অ্যাকাউন্ট এট জিরো, ক্রাউড কম্পিউটার ইনকর্পোরেশন ইউজার জিরো টু হেল্প ম্যানেজ দেয়ার বিজনেস, এই মেসেজটা লেখা থাকবে ডিফল্টে, আর যদি আপনি চান আপনার মতো করে লিখতে, তখন লিখে সেন্ড ইনভাইট এখানে দিলে এমনি তার ইনবক্সে একটা মেইল যাবে, মেইল গেলে এইরকমটা কিছুটা এরকম। এর আগেরটা, আগের মেইলটা কই, এক মিনিট, এই এইরকম, যে এখানে লেখা থাকবে অ্যাকসেপ্ট, ঠিক আছে, এখানে এই মেইলটা এরকম লেখা থাকবে এবং লিঙ্ক থাকবে, এটা লম্বা একটা লিঙ্ক থাকবে, লিঙ্ক থাকলে এখানে লিঙ্কে ক্লিক করলে অ্যাকসেপ্ট লেখা উঠবে, সেখানে আপনার আপনার জেরোর ইউজার আইডি পাসওয়ার্ড, অর্থাৎ মেইল, আপনার জেরোর যে মেইলটা সেই মেইল পাসওয়ার্ড এখানে দিয়ে, অর্থাৎ অ্যাকাউন্ট আপনি নিবেন ক্রাউড কম্পিউটার ইনকর্পোরেশনেরটা, কিন্তু মেইল পাসওয়ার্ড দিবেন আপনারটা, ঠিক আছে, আপনার যে মেইলে জেরো ক্রিয়েট করা এবং যে পাসওয়ার্ডটা দেওয়া সেটা দিয়ে অ্যাকসেপ্ট অপশন আসবে, অ্যাকসেপ্ট করলে আপনি এই সেম ইন্টারফেসে চলে যাবেন। ঠিক আছে, জাস্ট এতটুকু অপশন, একটা মেইল যাবে, একটা লিঙ্ক যাবে, লিঙ্কে ক্লিক করবেন, আপনার জেরোর মেইল পাসওয়ার্ড দিবেন,
যে মেইলটা আপনি বায়ারকে অ্যাক্সেস দিতে বলেছেন সেই মেইল পাসওয়ার্ড দিবেন। দিয়ে মানে পাসওয়ার্ড মানে কি, ওই মেইলের পাসওয়ার্ড না, জেরো অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন যে মেইল দিয়ে, সেই মেইল অ্যাড্রেস এবং জেরোতে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা দিবেন। ওকে, দিয়ে আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন। আর এখন তো যেহেতু অ্যাক্সেস আমরা দিতে পারতেছি না, এখন আমরা কি করব? আমরা যে অ্যাক্সেস দিব তা কি আমাদের সম্ভব? এখন না, সম্ভব না। কেন সম্ভব না? আমাদের নিজেদেরই স্ট্যান্ডার্ড অ্যাক্সেস, এই যে স্ট্যান্ডার্ড অ্যাক্সেস, স্ট্যান্ডার্ড অ্যাক্সেসে থাকলে আপনি কাউকে অ্যাক্সেস দিতে পারবেন না। আপনার এখন কি করতে হবে? স্ট্যান্ডার্ড অ্যাক্সেসটাকে পাকাপোক্ত করে আপনার অ্যাডভাইজার অ্যাক্সেস বানায় নেওয়া লাগবে। কি তাহলে কি করতে, কোথায় যাইতে হবে? এইখান থেকে স্ট্যান্ডার্ড অ্যাক্সেস দেখতে পাচ্ছেন, ক্রিয়েট করার সময়, অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় স্ট্যান্ডার্ড অ্যাক্সেস থাকে। আপনি চাইলেও এখন সব কাজ করতে পারবেন না। ঠিক আছে, এখন আপনি চাইলেও সব কাজ করতে পারবেন না। এখন আমাদের কি করতে হবে? এইখান থেকে এই যে এই থ্রি ডটে যে চেঞ্জ পারমিশনে যেতে হবে, যে আমাদের পারমিশনটা চেঞ্জ করতে হবে। দেখেন এই যে এখানে স্ট্যান্ডার্ড অ্যাক্সেস আছে, অন্য কিছুতে কি আছে? প্রজেক্টে আছে অ্যাডমিন অ্যাক্সেস, এটা ঠিক আছে, প্রজেক্টে সব কাজ করতে পারবো। পেরোলের একটাই অ্যাক্সেস হয়, পেরোল অ্যাডমিন, ওটা টিকমার্ক দেওয়া আছে। বিজনেসে টিকমার্ক দেওয়া আছে কিন্তু পার্শিয়ালি, অর্থাৎ স্ট্যান্ডার্ড অ্যাক্সেস। অ্যাডভাইজারে দেওয়া নাই। দেখেন স্ট্যান্ডার্ড অ্যাক্সেসে সব কিছুতে লিমিটেশন, কিন্তু যদি আপনি অ্যাডভাইজারে ক্লিক করেন দেখবেন আরো অনেক কিছু আপনি পেয়ে গেছেন। ঠিক আছে, তাহলে আমাদের সেই অ্যাডভাইজার অ্যাক্সেস নিজেদেরই যদি না থাকে, আপনার ভালো করে বলতেছি, আবার শোনেন যে আপনি যদি, আপনার পায়ের কথার কথা, যে সাবস্ক্রিপশন নিয়েছে সে নিজে সাবস্ক্রিপশন নিয়েই আছে স্ট্যান্ডার্ড প্যাকেজে, তাহলে আপনি কিভাবে আপনি স্ট্যান্ডার্ড প্যাকেজ থেকে অন্য কাউকে যে কোনো অ্যাক্সেস দিবেন? দিতে পারবেন না তো। তাহলে আপনার বায়ার যদি সেই স্ট্যান্ডার্ড অ্যাক্সেসে থাকে, আপনার তো জানতে হবে যে না, আপনার বায়ার অ্যাকাউন্টটা ক্রিয়েট করছে সত্য, কিন্তু অ্যাক্সেস দিতে তো সে পারে না, কিন্তু সে নিজেই কোন অ্যাক্সেসে আছে সেটাকে দেখে নিতে হবে। সে যদি স্ট্যান্ডার্ড অ্যাক্সেসে থাকে তাহলে সে কাউকে অ্যাক্সেস দিতে পারবে না, যদি কিনা তার এই অ্যাডভাইজার অ্যাক্সেস নামের পাশে না শো করে। তাহলে আগে তাকে এডিট করে দেখাতে হবে, মানে তাকে জুমে নিয়ে বা গুগল মিটে নিয়ে দেখাতে হবে যে আপনার আগে স্ট্যান্ডার্ড অ্যাক্সেস থেকে শিফট করতে হবে অ্যাডভাইজার অ্যাক্সেসে, তা না হলে আপনি আমাকে অ্যাক্সেস দিতে পারবেন না। তা সেই এইখান থেকে এইখানে আসতে হবে, এখানে এসে প্রজেক্টে দেখতে হবে, এসে অ্যাডমিন অ্যাক্সেস আছে, পেরোলে আছে অ্যাডমিন অ্যাক্সেস, সব ঠিক আছে। কিন্তু এই বিজনেস অ্যান্ড অ্যাকাউন্টিং এ স্ট্যান্ডার্ড অ্যাক্সেস এসে ছিল, তাকে বলতে হবে এখান থেকে এইখানে ক্লিক করতে। ক্লিক করে বাকি যে অপশন, যে ফাইল এন্ট্রি, ভ্যাট রিটার্ন, এইখানে টিকমার্ক দিয়ে দিতে। ঠিক আছে, টিকমার্ক দিয়ে, আর এখানে নিচে দেখেন একটা অপশন আছে, এখানে কিন্তু কোনো কিছু করার নাই। সেটা হচ্ছে যে জেরো অ্যাপস অ্যাভেলেবল ফর ইউর বিজনেস, এখানে এক্সপেন্স ইজিলি রিকনসাইল ক্লেম ম্যানেজ এক্সপেন্সেস রিসিপ্ট অনলাইন। তার মানে জেরোতে এই এই জিনিসগুলো ফ্রিতে আপনি করতে পারবেন না। আলাদা অ্যাপস আছে, অ্যাপস ইন্টিগ্রেশন, বিশেষ করে হাবডকের মাধ্যমে বিভিন্ন রিসিপ্ট এন্টরি করা হয় বাল্ক আকারে, বিভিন্ন রিসিপ্ট, তা সেইগুলো ওরা আবার প্রমোট করতেছে। এটা নিচে যে বিজ্ঞাপন, আপনাদের কোনো সেটিং না, এখানে ক্লিক করলে সেখানে নিয়ে যাবে। ঠিক আছে, তা আমরা এই যে যে বিজনেস অ্যান্ড অ্যাকাউন্টিং এ এসে স্ট্যান্ডার্ড থেকে অ্যাডভাইজারে যাব, এবং এখানে আরো কিছু অপশন থাকলে টিকমার্ক দিয়ে দিব যাতে আমি সব কাজ করতে পারি। এরপরে আপডেট পারমিশন, এখানে ক্লিক করে দিলে দেখবেন আমাদের এই যে স্ট্যান্ডার্ড যেখানে লেখা ছিল এখন কিন্তু অ্যাডভাইজার লেখা। ঠিক আছে, এই এই নিচে এইটা। ঠিক আছে, এখানে দেখেন এই যে অ্যাডভাইজার, এই যে অ্যাডভাইজার অ্যাক্সেস। ঠিক আছে, তো এই যে এখানে এই যে কারেন্ট রুল অ্যান্ড সিকিউরিটি অ্যাডভাইজার, এটা কি করতে পারবো? এখন কিন্তু আমি ম্যানেজ ইউজার, ফাইল এমটিডি, ভ্যাট রিটার্ন, ব্যাংক রিকনসিলিয়েশন, পেরোল সবকিছু করতে পারবো। ঠিক আছে, এইটা আমরা আপডেট করলাম। আপডেট করার পর এখন আমাদের কাজ কি? আমাদের ইউজার সেটআপও কিন্তু এখান থেকে হয়ে গেল। এখন আমাদের কাজ হবে যে এখানে কিছু বিষয় এনাবেল করার আছে, যেটা আমরা আগে ওইখান থেকে করতে পারি নাই। আমরা একটু এখান থেকে দেখি সেই অপশনগুলো এখানে আসে কিনা। একটু ওয়েট, প্রজেক্ট প্রজেক্ট আছে, পেরোলের, পেরোল সেটিং এ, অ্যাকাউন্টিং, এখানেও আছে বিজনেস ওভারভিউ, ড্যাশবোর্ড। আমাদের এখানে আরো কিছু জিনিস শো করবে, তো সেটা যদি আমাদের এই এই সময় যদি না করা হয় তাহলে আমাদের পরবর্তীতে আমরা করতে পারবো, কিন্তু এখন দেখতেছি যে এখান থেকে এখন পসিবল কিনা। জাস্ট মিনিট। আচ্ছা, সাবস্ক্রিপশন অ্যান্ড বিলিং ওইখানে তো আমরা কাজ করছি, কিন্তু এখন তো জাস্ট মিনিট, বিজনেস, বিজনেস, না এখান থেকে এখন হবে না, আর একটু সময় নিতে হবে। এই অ্যাডভান্স সেটিং থেকে আপনারা আরো, এই যে চলে আসছে, সরি, আমি অ্যাডভান্স সেটিং এ চেক না করি, ওই যে যে আপনি অ্যাক্সেসটা আপডেট করছেন না, আপনি যে অ্যাক্সেসটা আপডেট করছেন, অর্থাৎ স্ট্যান্ডার্ড থেকে অ্যাডভাইজার অ্যাক্সেস, তখন কিন্তু এখানে অনেক কিছু চলে আসছে। আগে ছিল কিন্তু শুধুমাত্র ফিক্সড অ্যাসেট, আর এখানে এই বিষয়গুলো কয়েকটা ছিল, সব ছিল না। আর এখানে
শুধু এই সাইডে এই ফিক্সড অ্যাসেটটা ছিল। এরপরে দেখেন এই যে ম্যানুয়াল জার্নাল, ফিক্সড অ্যান্ড রেকর্ড মানে রেকর্ড, তারপরে এক্সপোর্ট অ্যাকাউন্টিং ডাটা, ঠিক আছে, অ্যাসুরেন্স ড্যাশবোর্ড, হিস্টোরি অ্যান্ড নোটস, এই অনেকগুলো চলে আসছে। মানে আমার এখানে এই অ্যাকাউন্টিং এর আন্ডারে এই অ্যাডভান্স সেটিং এ এইগুলো চালু করার দরকার ছিল। ঠিক আছে, তো এই বিষয়গুলো হচ্ছে ওখানে আপডেট যখন করছি তখন অটো আপডেট হয়ে গেছে। এখন আমাদের কাজ করতে হবে কি, বাকি আছে আমাদের যেটা ট্যাক্স সেটিং। ট্যাক্স সেটিং কুইক বুকসে যেমন করছেন সেভাবেই করতে হবে। ঠিক আছে, তার বাইরে কিছু না। কিন্তু এখানে এই ডাটাবেজে ট্যাক্স সেট আপ নাই, কেন নাই? এখানে কুইক বুকসে কিন্তু স্ট্যান্ডার্ড কিছু, অর্থাৎ ইয়ে ছিল। আর এখানে দেখেন এই যে ট্যাক্স রেট কোথায় এসে অ্যাকাউন্টিং এর আন্ডারে অ্যাডভান্সে আসবেন। অ্যাডভান্সে আসলে এইখান থেকে যেখান থেকে আপনি এই যে ফিনান্সিয়াল সেটিং করছেন তার নিচে এখানে এসে ট্যাক্স রেট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে বলে রাখি, ইউকেতে দুই ধরনের, দুই না তিন ধরনের ট্যাক্স অ্যাভেলেবেল থাকে। সেটা কি? স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স বলা হয় 20%, যেটা সেটা ওভারঅল সবকিছুতে 20%। দেখেন এখানে ডিফল্টে এই জিনিসটা দেওয়া আছে। দেখেন কিছু আছে লক। লক মানে কি আপনার বুঝতে হবে, কিছু আছে লক, কিছু আছে আনলক। এই যে এই দুটো আছে আনলক, আবার এই তিনটা আছে লক। যেগুলো লক আছে সেই বিষয় নিয়ে আগে বলি। আমরা কুইক বুকসে তো স্যাম্পল হিসেবে কাজ করছি। আমরা কয়েক রকমের 6 ধরনের ট্যাক্স, সেলসে পার্সেসের ক্ষেত্রে উভয় ক্ষেত্রে এবং গ্রুপ রেটের ক্ষেত্রে বা এক্সাম ট্রেডের ক্ষেত্রে সব দিয়ে আমরা 6 ধরনের, সেলস এবং পার্সেস উভয় সেগমেন্টে 6 6 12টা ট্যাক্স আমরা অ্যাড করছিলাম। এখানে দেখেন এই যে লগ যেগুলো সেগুলো আপনি এখান থেকে ডিলিট করতে পারবেন না, কিন্তু এটা এই যে আনলক যেটা আছে সেটা কিন্তু ডিলিট হবে। এখানে যে আমি যে চেকমার্ক করে আমি এখানে ডিলিট করতে পারবো। কিন্তু লক যেটা সেটা চেকমার্ক করারই অপশন নেই, আপনি বড়জোর এডিট করতে পারবেন সেটা। ঠিক আছে, লকটা এডিট হবে কিন্তু ডিলিট হবে না। এখন আমি বলছিলাম প্রথমে একটা কথা যে কুইক বুকস যেমনটা আমরা ট্যাক্স অ্যাড করছিলাম ওখানে স্পেসিফিক খুব বেশি কোনো কিছু মেনশন করে নাই, কিন্তু জেরোতে অনেক কিছু কিন্তু মেনশন করা। কোনটা ওয়াইজ? আপনার কান্ট্রি ওয়াইজ, আপনার লোকেশন ওয়াইজ। যেমন আমরা এখানে যখনই কোম্পানি ডাটাবেজে ইউকে সেট আপ করছি তখন কি হয়ে গেছে, ইউকের টাইম জোন অ্যাড হয়ে গেছে, ইউকের লাস্ট ডেট অফ রিপোর্টিং বা লাস্ট ফিনান্সিয়াল ডেটটা চলে আসছে। ঠিক এইখানে যখন আমরা ইউকের ডাটাবেজে প্র্যাকটিস করতেছি বা ইউকের কোম্পানি ফর্ম করছি, সেখানে কিন্তু ইউকের ট্যাক্স কোডস গুলো চলে আসছে, ইউকের ট্যাক্স রেট গুলো এখানে অটো আপডেট হয়ে গেছে। আমি যদি ইউকে থেকে এখন আপডেট করি ইউএসএ দিই, তাহলে ইউএস এর ট্যাক্স প্যাটার্নটা এখানে চলে আসবে। ঠিক তেমনি এই লগ যেগুলো আছে এগুলো ইউকেতে ম্যান্ডেটরি একটা ব্যাপার। তার মানে যে এর বাইরে কোনো ভ্যাট ট্যাক্স নাই তা কিন্তু না, এগুলো ম্যান্ডেটরি। তার মানে এই যে 20% ভ্যাট এক্সপেন্সের ক্ষেত্রে ট্যাক্সের 20%, অ্যাকাউন্ট ইউজিং দিস ট্যাক্স, ঠিক আছে, অ্যাকাউন্ট ইউজিং দিস ট্যাক্স 26টা অ্যাকাউন্টে এই ট্যাক্সটা ইউজ করা হবে। এবার 20% ভ্যাট অন ইনকাম, এক্সপেন্সের ক্ষেত্রে 20%, ইনকামের ক্ষেত্রে 20%, এটা তিনটা অ্যাকাউন্টে ইউজ করা হচ্ছে। আর একটা যেটা এই এই প্রথম যেটা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স। আর এই 5% যেটা, এইটা হচ্ছে রিডিউস ট্যাক্স। ঠিক আছে, ট্যাক্স রিডিউস এই নামটা দেওয়া হয়, ট্যাক্স রিডিউস। আর জিরো রেটেড যেটা সেটা হচ্ছে ট্যাক্স এক্সামটেড বা জিরো রেটেড ট্যাক্স। ঠিক আছে, এই হচ্ছে তিন ধরনের ট্যাক্স ইউকেতে সাধারণত সচরাচর প্রচলন আছে। যার প্রথমটা 20% থাকে, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স। আর যে আরেকটা আছে 5% থাকে, সেটা হচ্ছে রিডিউস ট্যাক্স, রিডিউস বা রিডিউস ট্যাক্স বলে। আর আরেকটা হচ্ছে জিরো রেটেড বা ট্যাক্স এক্সামটেড। এই তিনটা টার্ম বা তিনটা ট্যাক্স বেশি চলমান ইউকেতে। কিন্তু এখানে দেখেন এই যে 20%, 20% ভ্যাট অন এক্সপেন্সেস। ঠিক আছে, এটা এক্সপেন্সের ক্ষেত্রে 20% ভ্যাট। এরপরে 20% ভ্যাট অন ইনকাম, 5% ভ্যাট অফ এক্সপেন্সেস। ঠিক আছে, আবার 5% ভ্যাট অফ ইনকাম, এক্সপেন্সে ইনকামে একই একই ভ্যাট ট্যাক্স রেট। ঠিক আছে, এরপরে এই যে যে কিছু আছে নতুন নতুন, এগুলো আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন, নাও দিতে পারেন। এরপরে দেখেন এই যে এক্সাম্পট আছে এক্সপেন্সের ক্ষেত্রে, এটা জিরো, জিরো রেটেড কিন্তু এক্সেম্পট এক্সপেন্সেস। ঠিক আছে, আবার এক্সেম্পট ইনকাম এর নামটাই। ঠিক আছে, এরপরে নো ভ্যাট কিছু আছে, নো ভ্যাট এটা আছে 53টা অ্যাকাউন্ট, এটা নো ভ্যাটটা ইউজ করে। এবং এটা ইউকের লোকেশনে বিভিন্ন সেগমেন্ট আছে, সেখানে নো ভ্যাটটা ইউজ করা হয়। এখানে এই ডাটাবেজে 53টা অ্যাকাউন্ট দেখাচ্ছে এখানে। ঠিক আছে, এরপরে রিভার্সাল চার্জ এক্সপেন্সেস, এটাও কিন্তু সবই মানে ডিফল্ট করা না, এগুলো যেগুলো টিকমার্ক দেওয়া যাবে সেগুলো হচ্ছে ডিলিট করাও যাবে। আর যেগুলো লক করা সেগুলো হচ্ছে ডিফল্টে সেট আপ করা আছে। ভ্যাট অন ইম্পোর্ট, ঠিক আছে,
এখানে এটাও কিন্তু লক করা, ভ্যাট অন ইম্পোর্ট, ইম্পোর্টের ক্ষেত্রে ভ্যাট 0%। তারপরে এই যে জিরো রেটেড, এই যে অনেক কিছু আপনারা পড়ে দেখবেন, কিন্তু যেগুলো জিরো রেটেড এগুলো সেগুলো কিন্তু ডিলিট করার মতো না। এখন আমরা কি করব, আমরা এখান থেকে কিছু ভ্যাট সেট আপ করবো। র্যান্ডম যে ভ্যাট সেট আপ করবো সেটা হচ্ছে এই ধরেন নিউ ট্যাক্স সেট আপ, ঠিক আছে, ট্যাক্স সেট আপ। এরপরে গ্রুপ ট্যাক্স সেট আপ করবো, এডিট ট্যাক্স নেম অর রেট এবং ডিলেট ট্যাক্স। এখন আমরা যদি সেট আপ করি এমন ভাবে যে আমার এখানে যা দেওয়া আছে যে 20% শুধু স্ট্যান্ডার্ড না, আমার আরো ভ্যাট ট্যাক্স আছে, তাহলে কি করব, কিভাবে নিউ ট্যাক্স সেট আপ করতে হবে। নিউ ট্যাক্সে গেলাম, আমি দিচ্ছি, নাম দিচ্ছি ট্যাক্স, ঠিক আছে, এটা দিচ্ছি সেলস। ওকে, সেলস এর ক্ষেত্রে এইখানে ট্যাক্স টাইপ দিব, এটা কি সেলস না পার্সেস না অন্য কিছু, আমি দিচ্ছি এটা সেলস। ওকে, ট্যাক্স কম্পোনেন্ট এখানেও আমি দিচ্ছি ট্যাক্স সেলস, ঠিক আছে, সেলস অবলিক এই পাশে ভ্যাট, এটা এই কথাটা থাকতেছে, ঠিক আছে, এটা থাকবে। এটা ডিফল্ট আপনি চাইলে কেটে দিতে পারেন, তা আমি ধরেন এখানে ভ্যাট বলতে ভ্যালু এডেড ট্যাক্স, এটা সহজে যাতে বোঝা যায় এই জন্য ভ্যাট। ইউকেতে ভ্যাট ট্যাক্স, ট্যাক্স ভ্যাট মানে আপনি মানে ইউকের ক্ষেত্রে একটু মানে ব্যতিক্রমী বিষয় আছে, ঠিক আছে। তার মানে আমরা যেটা মনে করি বাংলাদেশের ভ্যালু এডেড ট্যাক্স অর্থাৎ মূল্য সংযোজন কর, কিন্তু সেটাই আবার দেখা যাচ্ছে ইউকেতে ওই ভ্যাট ট্যাক্স একসাথেই তালগোল পাকায় যায়, ঠিক আছে। ওই সংজ্ঞা ধরে কিন্তু কাজ করতে গেলে মানে ইউকে বলেন বা আরো অনেক কান্ট্রিতে আপনি পিছায় যাবেন, বা আপনি মানে মাথার উপর দিয়ে যাবে যে আরে বাপ রে বাপ, আমি তো ভ্যাট বলতে এইটা বা শুধু ভ্যালু এডেড ট্যাক্স, কিন্তু এখানে তো ট্যাক্স যেটা আমরা চিনতেছি বা ট্যাক্স যে জায়গা ভ্যাট, ভ্যাটের জায়গায় ট্যাক্স আমাদের তো ওলট পালট হয়ে যাচ্ছে, এরকম মনে হতে পারে, কিন্তু আদৌ ব্যাপারটা এরকম না। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু ভ্যাট ডিফল্টে ছিলই, এখানে লেখা ট্যাক্স কম্পোনেন্ট, অথচ এখানে ডিফল্টে ঘরের ভিতরে ভ্যাট লেখা। বুঝতে হবে এটা। এই সেম জিনিসটা কিন্তু কুইক বুকসেও দেখছিলেন আপনারা। তাহলে ট্যাক্স সেলস এখানে এই ভ্যাট কথাটা থাকুক, সমস্যা নেই, আমরা জাস্ট এমনি র্যান্ডম অ্যাড করতেছি। ধরেন এখানে আমরা রেট দিচ্ছি 10%, সেলসের ক্ষেত্রে 10% দিচ্ছি, ঠিক আছে, 10% দিয়ে দেখেন টোটাল ট্যাক্স রেট 10% দিলাম, দিয়ে সেভ। এই যে আমরা যেটাকে বলছে করছি, এই যে ট্যাক্স সেলস 10%। আমরা আবার একটা পার্সেসের ক্ষেত্রে অ্যাড করব, এখানে হচ্ছে ট্যাক্স নামেই অ্যাড করতেছি যেটা পার্সেসে থাকবে। ওকে, পার্সেস, এইটা সেলসের জায়গায় পার্সেস। ওকে, আর এখানে ট্যাক্স পার্সেস। ওকে, ট্যাক্স পার্সেস। ওকে, দিলাম। এই এখানে দিচ্ছি আমি 8%, 8%, ঠিক আছে, এই দিলাম সেভ। এখন আমি আরেকটা সেলস ট্যাক্স করব, ঠিক আছে, এই দেখেন ট্যাক্স ব্র্যাকেট দিলাম সেলস। আচ্ছা, এখানে ট্যাক্স না দিয়ে ভিডিএস, ভিডিএস সেলস দিলাম নাম, ঠিক আছে, সেলসের ক্ষেত্রে ভিডিএস ট্যাক্স। এখানে এটাও সেলস, আর এখানেও আমি দিলাম ভিডিএস সেলস, ঠিক আছে, এই ভ্যাটটা কেটে দিলাম, দিয়ে ভিডিএস সেলস। এখানে পার্সেন্ট দিলাম 6%, খেয়াল করেন 6% দিলাম, দিয়ে সেভ। এইখানে দেখেন অ্যাড এ কম্পোনেন্ট এই একটা জিনিস আছে, ঠিক আছে, এটা আমি পরে দেখাচ্ছি, শুধু দেখে রাখেন। তার মানে আমি ভিডিএস ট্যাক্স 6% দিলাম, আর আগে একটা ট্যাক্স আমি অ্যাড করছি, দেখেন আমি কোনটা কোনটা অ্যাড করছি সেটা একটু দেখাই। এই যে ট্যাক্স সেলস 10%, এটা আমি অ্যাড করছি, পার্সেসও অ্যাড করছি, কিন্তু সেলস আমি তো দুটো অ্যাড করছি, সেটা কোনটা কোনটা, ট্যাক্স সেলস 10% আর ভিডিএস সেলস 6%, অর্থাৎ 10 আর 6 16% দুটো। এখন আমি গ্রুপ রেট বানাবো, গ্রুপ ট্যাক্স বানাবো, ঠিক আছে। এখন গ্রুপ ট্যাক্সটা কিভাবে বানাবো, এখন আমি যদি এই নিউ ট্যাক্স রেট এখানে যদি ক্লিক করি, এখন এখানে যদি আমি লিখি গ্রুপ ট্যাক্স ব্র্যাকেটে সেলস। ওকে, সেলস, আর এখানে সেলস থাকলো, ঠিক আছে। এখন এখানে আমার কি করতে হবে, এখান থেকে আমার আনতে হবে এইগুলারে, ঠিক আছে। ধরেন এই যে কম্পোনেন্ট আনলাম, এনে আমার এখানে প্রথম যেটা, এখানে আমার ওইটার নাম কি ছিল এখানে দেখতে হবে, এখানে দেখা যাচ্ছে এই যে ট্যাক্স সেলস, প্রথমটার নাম হবে হচ্ছে ট্যাক্স, ওই নামটা এখানে অটো চলে আসবে না, SALES সেলস। সেলস দিয়ে আমার কত পার্সেন্ট ছিল, ওটা ধরেন ছিল 10%, তাহলে এই 10% দিলাম এখানে, এই যে 10%। আর এইবার যেটা সেটা আমি কি করছি, ভিডিএস সেলস, ঠিক আছে, 6%, তাহলে আমি এটা এখানে দিয়ে দেবো, ভিডিএস ব্র্যাকেটে সেলস, SALES সেলস। সেলস দিয়ে আমি এখানে কত পার্সেন্ট দিব, ভিডিও সেলস কত পার্সেন্ট ছিল, এই যে 6% ছিল, তা আমি সেই 6%টা এখানে দিয়ে দেবো। 10 আর 6 16%, দেখেন টোটাল ট্যাক্স রেট 16%, এইভাবে হচ্ছে গ্রুপ রেটটা যোগ করতে হবে, ঠিক আছে। কম্পাউন্ড এখানে টিকমার্ক দরকার নেই, অ্যাপ্লাই টু টেক্সট সাব টোটাল, ঠিক আছে, টেক্সট সাব টোটাল এখানে দরকার নেই, আমরা এইভাবে দিয়ে সেভ করতেছি।
এবার দেখেন আমাদের গ্রুপ রেটটা কই, এই যে গ্রুপ ট্যাক্স সেলসে 16% অটো হয়ে গেছে, ঠিক আছে, দুটো মিলাই। এটা হচ্ছে আমাদের ট্যাক্স এভাবে অ্যাড করলাম। আরো বাকি কাজ আমাদের আছে ট্যাক্স নিয়ে, এটাই শেষ না, এটা জাস্ট সেট আপ করতেছি। এবার যদি কোনো ট্যাক্সের রেট বা যে কোনো কিছু এডিট করতে হয়, ট্যাক্স নেম বা অন্য কোনো রেট এডিট করতে হলে কি করতে হবে, এইখানে এক্সাম্পট এটা ধরেন এইটা, এইখানে যদি আমি আসি, এখানে ক্লিক করি, যদি ক্লিক করলে দেখেন এই এডিট রেট, আমি এক্সাম্পট ইনকাম, ঠিক আছে, এক্সাম্পট সেলস বা কিছু আমি যদি এডিট করতে চাই, এখন এক্সাম্পটটা এডিট করে আমরা খুব বেশি মজা পাবো না। এখন আমরা যদি এইটাকে আমরা এডিট, মানে ধরেন আমরা এডিট করব, কোনটা, ধরেন বিডিএস সেলস, এটাকে আমরা এডিট করবো, এখানে ক্লিক করলাম। ক্লিক করে এটার নাম চেঞ্জ করা যাবে, এটার এখানে ডেসক্রিপশন চেঞ্জ করা যাবে, সেলস থেকে পারচেস, পারচেস থেকে অন্য যে কোনো কিছু এক্সাম্পল, মানে যে কোনো কিছু এখান থেকে করা যাবে, ঠিক আছে। আপনারা যে কোনো এডিট এখান থেকে করতে পারবেন, ধরেন এখানে 6% ছিল, আমি এখানে 7% দিব, এই যে 7% দিলাম, সেম। এরকম যে কোনো কিছু এডিট করা যাবে। তা আমি আবার 7 কে 6 করে দিই, কেননা গ্রুপ টেক্স আমি অ্যাড করছি। তাহলে এখানে কই 7%, এই যে ভিডিএস কে আবার 6% বানিয়ে দিই, তার মানে এগুলো এডিটেবল, ঠিক আছে। এভাবে এডিট করতে হবে, নাম এডিট করেন আর পার্সেন্ট এডিট করেন, একটা করে দেখালাম, এভাবে এডিট করতে হবে। কিছু কিছু বিষয় যেটা আবার বেশ সহজ, খুব বেশি কঠিন কিছু না, ঠিক আছে। আচ্ছা, এবার ডিলেট ট্যাক্স কিভাবে ডিলেট করবেন, ডিলেটটা আমরা একটু দেখি। ধরেন লকগুলো তো আপনি ডিলিট করতে পারবেন না, চাইলেও পারবেন না। ধরেন এইটা আমি সিলেক্ট করে আমি ডিলিট, এই ডিলিট বাটনই করি, এখানে ডিলিট বাটন শোই করবে না। কিন্তু আমি যদি এইটা, ধরেন আমি জিরো রেটেড এক্সপেক্ট, আচ্ছা এটা না, আমি আর একটা আমি একটু ডিলিট করব, এই যে জিরো রেটেড ইসি গুড, ধরেন আমি এটা আমি ডিলিট করলাম। এইটা ডিলেটে যে আমি যে এখানে আগে টিকমার্ক করলাম, টিকমার্ক করে ডিলেটে ক্লিক করলাম, যে অন আইটেম সিলেক্টেড লেখা হলো, টিকমার্ক করার পরে ডিলেটে ক্লিক করার পরে এরপরে কনফার্ম, ওকে, দেখেন এটা ডিলিট হয়ে গেছে। এই যে অন ট্যাক্স রেট হ্যাজ বিন ডিলেটেড, ঠিক আছে, এটা ডিলেট। আর এই যে যে ওভারভিউটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডিফল্টে এরকম দেখানো থাকে কাজ। কুইক বুকসে যেমন বিভিন্ন রকম ওই ইন্টারফেসকে কিভাবে কাজ করবেন এই ভিডিও আকারে থাকতো, আর এখানে হচ্ছে দেখায় দেয় জাস্ট একটা ওভারভিউ, যে এটা কিভাবে কি করতে হয়, কিভাবে কোনটা অ্যাড করবেন, অ্যাকাউন্ট কোনটা, ট্যাক্স রেট কোনটা, এইভাবে এখানে কিন্তু এক্সপ্লেন করে বলে যে হাইড গ্রেডিং স্ট্যান্ডার্ড, ঠিক আছে। এই গেটিং স্ট্যান্ডার্ডটা আপনি এভাবে কেটে দিলে, যদি এখানে যদি কেটে দেন তাহলে দেখা যাচ্ছে হারায় যাবে, ওটা ম্যান্ডেটরি কিছু না, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের জেরো নিয়ে প্রথম ক্লাস। এরপরে আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে মঙ্গলবার। তা প্রথম দিন আমি আরো একটু করাতে পারতাম, তা বেশি লোড দিলাম না, ফার্স্ট দিন থেকে আমরা একটু আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হই। আপনারা যারা জেরো শিখতে চান, এই ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখবেন, ইউটিউব থেকে দেখলে আপনারা এখনো আমাদের এই জেরো কোর্সটাতে আপনারা এনরোল করতে পারেন। ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। বেস্ট অফ লাক, ভালো থাকবেন সবাই।